তো চ্যাপ্টারের লাস্ট পার্টটায় আমরা যে টপিকগুলো পড়বো, সাইটোস্কেলিটন স্ট্রাকচার আর নিউক্লিয়াস আর ক্রোমোজোমের কিছু অংশ বাকি আছে। তো মোটামুটি আমরা চ্যাপ্টারটাকে র্যাপ আপ করেই ফেলেছি। শেষের পোর্শনটাই বাকি রয়েছে। তো সাইটোস্কেলিটন স্ট্রাকচার যেটা, সেটা শুরু করি। সাইটোস্কেলিটন স্ট্রাকচার বিষয়বস্তুটা কি? সাইটোস্কেলিটন স্ট্রাকচার হলো, যদি ধরো আমরা সেলটাকে, যেহেতু আমরা একটা হিউম্যান বডিকে আমরা কম্পেয়ার করেছিলাম প্রথমে সেল বোঝানোর জন্য কি একটা বিল্ডিং এর সাথে, তেমনি এবার সেলের মধ্যে একটা অংশ হচ্ছে সাইটোস্কেলিটন স্ট্রাকচার। আমরা সবাই দেখেছি যখন বাড়ির কনস্ট্রাকশন হয় তখন পিলারের মধ্যে একটা লোহার ফ্রেমওয়ার্ক দেওয়া হয়, আয়রনের একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়। কারণ কি? তাতে তার স্টেবিলিটি বাড়ে, সেটাই লোহার ফ্রেমওয়ার্কটা তাকে ভালোভাবে বাইন্ড করে রাখে, ধরে রাখে। তো এদের কাজটাও তেমনই অনেকটা কোষের ক্ষেত্রে, যে কোষের গঠনগত যে বৈশিষ্ট্য বা চরিত্র যেগুলো রয়েছে সেগুলোকে ইনট্যাক্ট রাখে, হেল্প করে সেগুলোতে। আর হচ্ছে কিছু অংশ মোবিলিটিতেও হেল্প করতে পারে। তো সাইটোস্কেলিটন স্ট্রাকচার যেটা রয়েছে তাদের মেন কাজটা হলো এটাই। এবার এরা কেমন হয়ে থাকে? ফিলামেন্টাস মানে ফিলামেন্ট যুক্ত, প্রোটিনেশিয়াস, এরা প্রোটিন দ্বারা তৈরি হয়। ইলাবোরেটেড নেটওয়ার্ক সাইটোপ্লাজমের মধ্যে থাকে এরা। তো এই জিনিসটা হচ্ছে সাইটোস্কেলিটন স্ট্রাকচার। মেজর সাইটোস্কেলিটন যেগুলো আসে তার মধ্যে আমরা নাম হয়তো সবাই শুনেছি, সিলিয়া বা ফ্লাজেলা। সিলিয়া ফ্লাজেলা মেনলি কি? মুভমেন্ট আর অ্যাডিশন, এই দুটো কাজ এরা করে থাকে। এবার কি কি কাজ আছে সেটা আমরা ডিটেলে দেখব। সিলিয়া, হেয়ার লাইক আউটগ্রোথ অফ প্লাজমা মেমব্রেন। হেয়ার লাইক আউটগ্রোথ মানে চুলের মতন খুব সূক্ষ্ম প্রবর্ধক, যেটা প্লাজমা মেমব্রেনের থেকে বেরোচ্ছে। কজিং মুভমেন্ট অফ সেল অর মেনলি সারাউন্ডিং ফ্লুইড। কার ক্ষেত্রে? সিলিয়ার ক্ষেত্রে। তাহলে সিলিয়া যেটা, সেটা সেলুলার মুভমেন্ট তো করায়, মেন মুভমেন্ট যেটা সেটা সারাউন্ডিং ফ্লুইডে করায়। ধরে নি কোনো একটা এককোষী জীব রয়েছে, এটা তার দেহের ক্ষেত্রে বিভিন্ন সিলিয়া আছে। এবার এই সিলিয়াগুলো জলের মধ্যে এভাবে মুভ করবে। মুভ করলে একটা ভাইব্রেশন বা আন্দোলন তৈরি হবে জলের মধ্যে, যেটা এটাকে এগিয়ে যেতে হেল্প করবে। আচ্ছা, তাহলে সিলিয়ার নাম্বারটা কেমন হয়? মে আর মে নট বি নিউমেরাস, মানে সিলিয়া সাধারণত একাধিক নাম্বারে, একটা কোষের ক্ষেত্রে এক কোষে একটা জীব যদি ধরে নি, তার ক্ষেত্রে একাধিক সিলিয়া থাকতে পারে। কিন্তু ফ্লাজেলার ক্ষেত্রে এটা একটা পার্থক্য, যে ফ্লাজেলা একটা কোষের ক্ষেত্রে একটাই থাকে। তাহলে সিলিয়াটা মোটামুটি বুঝলাম আমরা, একটা কোষ যার মধ্যে হেয়ার বা চুলের ন্যায় প্রবর্ধক তৈরি করবে, যেটা সারাউন্ডিং ফ্লুইড যেগুলো রয়েছে বা সারাউন্ডিং মিডিয়াম যেটা রয়েছে সেটাকে মুভমেন্ট করাবে এবং সেই জীবটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সামটাইম কোনো একটা, ধরো এই জীবটা কোনো জলের মধ্যে রয়েছে আর জলের ভিতরের কোনো একটা পাথরের অংশ এটা, সেটার সঙ্গে এটাকে অ্যাটাচ হতেও হেল্প করে সিলিয়া। এগুলো হচ্ছে এদের মেন কাজ। ফ্লাজেলা যেটা, এটাও হেয়ার লাইক আউটগ্রোথ অফ দ্য প্লাজমা মেমব্রেন, সিমিলার প্যাটার্নের হয়ে থাকে। কজিং মুভমেন্ট অফ সেল মেনলি, এদের মেন কাজটাই হচ্ছে কোষটাকে মুভ করানো। মানে এটা যদি একটা সেল হয়ে থাকে, ফ্লাজেলা সংখ্যা একটাই হবে, একটু আকারেও বড় হয়। এই ফ্লাজেলায় যখন আন্দোলন হবে, মানে ফ্লাজেলা যখন মুভ করবে, কোষটা এগিয়ে যাবে। সিমিলার টাইপের কনসেপ্ট যেটা, সেটা নৌকায়, ওই নৌকা চালানোর সময় যে নৌকার দাঁড়টা ইউজ করা হয়, তো সেটার যে কাজটা সেটাই, যে জলের মধ্যে একটা থ্রাস্ট ক্রিয়েট করবে, তার জন্য এটা এগিয়ে যাবে। তো এই জীবগুলো এভাবেই মুভমেন্ট করে। এই মুভমেন্টের মেন কাজটা যেটা, সেটা ফ্লাজেলা করে থাকে। সামহাউ সিলিয়া বিভিন্নভাবে সেটাকে হেল্পও করে। এবার যেটা বলেছে সেটা হচ্ছে, ফ্লাজেলার যে সাইজটা হয়ে থাকে সেটা সিলিয়ার থেকে বড় হয়। তার মানে সাইজ লার্জার দ্যান সিলিয়া অ্যান্ড নাম্বার প্রেজেন্ট 1 পার সেল। সিলিয়া আমরা পেয়েছি যে কোষের ক্ষেত্রে সাধারণত সম্ভাবনা বেশি একাধিক হওয়ার, বা একটাও থাকতে পারে, বাট স্ট্রিক্টলি ফ্লাজেলা যেটা রয়েছে সেটা এককোষী জীবের ক্ষেত্রে একটাই হবে। আর এটা আকারে কেমন হবে? সিলিয়ার থেকে বড় হবে। এবার আমরা দেখি এদের গঠনটা কেমন হয়। গঠনে আছে যেটা, সেটা যে আমরা কি বললাম, তাহলে এটা একটা কোষ, এর মধ্যে থেকে একটা প্রবর্ধক বেরিয়েছে। এবার এর ক্ষেত্রে কি বলেছে? ফার্স্ট যেটা আছে, যে কভার্ড উইথ দ্য প্লাজমা মেমব্রেন, মানে এটাকে যদি আমরা ফ্লাজেলা বা সিলিয়া ধরে চলি, এর বাইরে একটা আবরণী থাকবে প্লাজমা মেমব্রেনের। এবার সেন্ট্রাল কোর থাকবে একটা, মানে এটা একটা চুলের ন্যায় প্রবর্ধক আমরা ধরে চলছি, কিন্তু এটাকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি, দেখতে অনেকটা এরকম পাইপের মতন হয়ে থাকে। ঠিক আছে? এবার এই পাইপের বাইরে থাকবে প্লাজমা মেমব্রেনের আবরণ, চারিদিক দিয়ে ঘিরে রাখবে। আর মাঝের পোর্শন যেটা, সেটাকে বলা হয় এদের সেন্ট্রাল কোর বা এক্সোনিম। মানে মাঝে পাইপের মধ্যে ধরো আর একটা ছোট পাইপ রয়েছে, তো সেটাকে আমরা বলবো এক্সোনিম। ওকে? আর যার মধ্যে এক্সোনিম যেটা, সেটা কি নিউমেরাস মাইক্রোটিউবুল দ্বারা তৈরি হয়। মানে এটা যদি একটা সিলিয়া, যদি সামনে থেকে
সিলিয়া বা ফ্ল্যাজেলা, এটাকে যদি সামনে থেকে আমরা দেখি তাহলে এর মধ্যে আমরা কি একটা অ্যাক্সোনিম পাবো, সেন্ট্রাল কোর। আর যেটা কিভাবে তৈরি হচ্ছে, যেটা ভেরিয়াস টাইপ অফ দ্য মাইক্রোটিউবিউল গুলো সম্মিলিতভাবে এটাকে অ্যাক্সোনিমটাকে বা সেন্ট্রাল কোরটাকে তৈরি করছে। এইবার কোয়েশ্চেন যেটা আসে সেটা হলো যে এদের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল যেটা আছে, যে মাইক্রোটিউবিউল দ্বারা সেন্ট্রাল কোর বা অ্যাক্সোনিম যেটা তৈরি হচ্ছে, সে মাইক্রোটিউবিউলের অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়। এই অ্যারেঞ্জমেন্টটা একটা ডিরেক্ট প্রশ্ন হতে পারে। সেটা হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট, যেখানে 9 পেরিফেরাল ডাবলেট, 2 সেন্ট্রালি লোকেটেড মাইক্রোটিউবিউল থাকে। তো এই মাইক্রোটিউবিউলের অ্যারেঞ্জমেন্টের পার্ট যেটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট, যে 9+2 অ্যারেঞ্জমেন্ট, এটা মনে রাখতে হবে, ডাইরেক্ট কোয়েশ্চেন আর কি। এবার বলে দিই এটা 9+2 কেন হয়। আমরা যদি দেখি এখানে কি বলেছে 9+2, তো 9টা আগে কি বলেছে, 9 মানে পেরিফেরাল ডাবলেট, ডাবলেট মানে 2, আর 9 পেরিফেরাল মানে একদম বাইরের দিকে। তো আমরা যদি গুনি এগুলো হচ্ছে ডাবলেট, আর এরকম ভাবে 9টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9 পেরিফেরিতে রয়েছে তাই পেরিফেরাল, আর ডাবলেট মানে দুটো জোড়ায় জোড়ায় রয়েছে তাই জন্য এটাকে ডাবলেট বলে। আর +2 যেটা রয়েছে সেটা হচ্ছে 2 সেন্ট্রালি লোকেটেড, মানে এই একটা দুটো সেন্ট্রালি লোকেটেড, এটা ডাবলেট একসাথে পেয়ার হিসাবে নেই তাই জন্য। তো ডিরেক্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে সিলিয়া বা ফ্লোজেলার ক্ষেত্রে মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়। 9+2 একদম ডাইরেক্ট কোয়েশ্চেন, 9 পেরিফেরাল ডাবলেট, 2 সেন্ট্রালি লোকেটেড মাইক্রোটিউবুল। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে সাইটোস্কেলিটন স্ট্রাকচার যেটা, সেটা কি জেনারেলি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে সেলের ক্ষেত্রে, কোষটার শেপ মেনটেন করাতে এরা হেল্প করছে। এছাড়া অ্যাডিশনাল কাজ হিসাবে আমরা বলতে পারি যে এরা কোষের মুভমেন্টে সামহাও হেল্প করছে। মুভমেন্টে কারা কারা হেল্প করছে দেখলাম, সিলিয়া এবং ফ্লোজেলা। সিলিয়া যেটা সেটা কোষে জীবের ক্ষেত্রে এক বা একাধিক হতে পারে, আকারে ছোট হয়, চুলের ন্যায় প্রবর্ধক হয়, প্রোটিন দ্বারা তৈরি হয় কমপ্লিটলি। ফ্ল্যাজেলা যেটা সেটা কি আকারে বড় সিলিয়ার থেকে কিন্তু সংখ্যায় একটি, আর এদের মেন কাজ যেটা সেটা হচ্ছে মুভমেন্ট করানো। এরপরে পরের পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওল। ওকে, each centrosome contain two centriole placed perpendicular to each other, আর সেন্ট্রোজোমের ক্ষেত্রে কার্টহুইল লাইক অফ দ্য স্ট্রাকচার দেখা যায়। ওকে, এটা আমি একটু বলে দিই কেমন হয়। সেন্ট্রোজোম যদি আমি একটা রাফলি দেখি, সেন্ট্রোজোম কেমন দেখতে হয়, এরকম দুটো সিলিন্ডার, যে দুটো এরকম পারপেন্ডিকুলারলি প্লেস থাকবে, আর এটা চারিদিক দিয়ে একটা পর্দাবৃত থাকবে। এটা হচ্ছে এদের একদম বেসিক স্ট্রাকচার। এর এই প্রত্যেকটা সিলিন্ডারকে বলা হয় সেন্ট্রিওল, আর এই সেন্ট্রিওল গুলো যখন দুটো সেন্ট্রিওল এরকম পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রিতে রয়েছে এদের দুজনের মধ্যে, আর এটা যখন একটা কমপ্লিট প্লাজমা মেমব্রেন দ্বারা সারাউন্ডেড হয়ে যাবে, তখন এরা যে স্ট্রাকচারটা তৈরি করবে সেটাকে আমরা বলবো সেন্ট্রোজোম। আর সেন্ট্রোজোম দেখতে কেমন হয়, কার্টহুইল লাইক অফ দ্য স্ট্রাকচার। নেক্সট ডায়াগ্রামটা দেখলে আমরা বুঝতে পারবো এটাকে কেন কার্টহুইল লাইক স্ট্রাকচার বলে। এই যে এটা দেখতে অনেকটা গরুর চাকার মতন, তাই জন্য এটাকে বলে কার্টহুইল লাইক অফ দ্য স্ট্রাকচার। এবার এদের ক্ষেত্রেও একটা মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট থাকে, এটাও একদম ডাইরেক্ট একটা কোয়েশ্চেন। যে আমরা ফ্ল্যাজেলা বা সিলিয়ার ক্ষেত্রে দেখেছিলাম কি 9+2, মানে 9 পেরিফেরাল ডাবলেট, 2 সেন্ট্রালি লোকেটেড মাইক্রোটিউবুল, এটা পেয়েছিলাম। সেন্ট্রোজোমের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 9+0 অ্যারেঞ্জমেন্ট দেখা যায়। তাহলে 9 মানে বাইরের দিকে 9খানা, সিমিলারলি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, কিন্তু এখানে 9 ট্রিপলেট ফর্মে থাকে, ওখানে কি ছিল ডাবলেট ফর্মে, এখানে 9 ছিল ট্রিপলেট ফর্মে, 1 2 3। আর এখানে দেখো সিলিয়া ফ্লোজেলাতে আমরা যেটা পেয়েছিলাম যে সেন্ট্রাল পোর্শনে দুখানা সেপারেটলি ছিল, এখানে তেমন কিছু নেই, এখানে সেন্ট্রাল পোর্শনটা ওপেন, তাই জন্য এটাতে 0 বলা হয়। তো এদের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা 9+0। পেরিফেরাল পার্ট যেটা বাইরের দিকে রয়েছে, পেরিফেরি মানে বাইরে, 9 ইভেনলি প্লেস ট্রিপলেট মাইক্রোটিউবুল কি দিয়ে তৈরি হচ্ছে, টিউবুলিন প্রোটিন দ্বারা তৈরি হচ্ছে। সেন্ট্রাল পার্ট যেটা সেটা কি বলে, সেন্ট্রাল হাব বলে, কানেক্টেড টু পেরিফেরাল ফাইব্রিল বাই রেডিয়াল স্পোক। এই যে এগুলো হচ্ছে রেডিয়াল স্পোক। তাহলে এখানে কি বলেছে, সেন্ট্রাল হাব যেটা সেন্ট্রাল পার্ট সেটা পেরিফেরাল ট্রিপলেট যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কি রেডিয়াল স্পোকের দ্বারা অ্যাটাচ থাকে, আর এই রেডিয়াল স্পোক যেটা সেটা কি প্রোটিনেশিয়াস হয়ে থাকে। আর পেরিফেরাল পার্ট যেটা, তার মধ্যে যে ইভেনলি প্লেসড ট্রিপলেট মাইক্রোটিউবুল যারা রয়েছে সেটা কি দ্বারা তৈরি, টিউবুলিন প্রোটিন দ্বারা তৈরি হয়। তাহলে মাইক্রোটিউবুল যেটা পার্টটা আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায়, সেটা আমরা সিলিয়া ফ্লোজেলা হোক বা এদিকে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলের যে পোর্শন গুলো, আমরা বারবার একটা টার্ম পেলাম যে মাইক্রোটিউবুল।
তো মাইক্রোটিউবুলের কাজগুলো কি হয়? ফর্মেশন অফ বেসাল বডি, সিলিয়া, ফ্লোজেলা, স্প্লেন্ডেল ফাইবার ডিউরিং দ্য সেল ডিভিশন। সিলিয়া ফ্লোজেলা মোটামুটি আমরা জানলাম কি জিনিস। স্প্লিন্ডেল ফাইবার যেটাকে বলা হয় বেমতন্তু, এটা একটা। এবার বেসাল বডি, বেসাল বডিটা কি? বেসাল বডি কিছুই না, সিলিয়া ফ্লোজেলার একটা অংশ। আমরা বলছিলাম কি সিলিয়া ফ্লোজেলা যেটা সেটা প্লাজমা মেমব্রেনের থেকে তৈরি হচ্ছে, উৎপত্তি। যে সিলিয়া ফ্লোজেলা যে পোর্শন গুলো রয়েছে সেটা কোথায়? কোষের প্লাজমা মেমব্রেন থেকে বেরোচ্ছে। এবারে প্লাজমা মেমব্রেন থেকে যদি সিলিয়া ফ্লোজেলা বেরোয়, সিলিয়া ফ্লোজেলার কোনো একটা অংশ প্লাজমা মেমব্রেনের সাথে তো অ্যাটাচ থাকবে, তাই না? যে অংশটা হোল্ড করে রাখবে প্লাজমা মেমব্রেন আর সিলিয়া ফ্লোজেলাকে, সেই অংশটার নাম হচ্ছে বেসাল বডি। তো এটা থেকে একটা ডিরেক্ট কোশ্চেনও হতে পারে যে সিলিয়া ফ্লোজেলার কোন অংশটা কোষের সঙ্গে যুক্ত থাকে বা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, সেটার উত্তর হবে কি? বেসাল বডি। তো এবার যে টপিকটা আমরা দেখব সেটা হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে দুজন সায়েন্টিস্টের নাম খুব পপুলার। একটা হচ্ছে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? রবার্ট ব্রাউন, 1831 সালে। ভীষণ ইম্পর্টেন্ট এটা, সালটাও ইম্পর্টেন্ট, নাম তো ইম্পর্টেন্টই। আর একটা হচ্ছে নিউক্লিয়াসের একটা অংশ যেটা হলো ক্রোম্যাটিন, এটা ফ্লেমিং আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী। কম্পোনেন্ট অফ ইন্টারফেসিক নিউক্লিয়াস, তাহলে কি থাকে একটা নিউক্লিয়াস? মানে নিউক্লিয়াসটা আমরা কেমন ভাবে পেয়েছিলাম? একটা কোষ, তার বাইরের একটা আবরণী থাকবে, জেনারেল স্ট্রাকচার যেটা একটা ইউক্যারিওটিক কোষে, যেটাকে আমরা বলছিলাম সেল মেমব্রেন। তার ভেতরের যে কোনো অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে অর্ধতরল অংশ যেটাকে আমরা বলছি সাইটোপ্লাজম, আর একটা অংশ হচ্ছে ভেতরের অংশ নিউক্লিয়াস। ওকে, এবার আমরা এই নিউক্লিয়াসটা নিয়ে স্টাডি করছি। তো নিউক্লিয়াস কেমন? ডাবল মেমব্রেন হয়ে থাকে। তাহলে বাইরে একটা মেমব্রেন থাকবে যেটাকে আমরা বলবো কি নিউক্লিয়ার মেমব্রেন। কেমন? এটা ডাবল লেয়ার, দ্বিস্তরী। এরপরে তার ভিতরে ম্যাট্রিক্স বা তরল অংশ থাকবে যেটাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। এর ভিতরে কিছু রঞ্জক পদার্থ বা কিছু ক্রোম্যাটিন, সুতোর মতন অংশ থাকে, রঞ্জক মানে কালারফুল, যেটাকে আমরা বলবো ক্রোম্যাটিন। আর এর ভিতরে ওয়ান অর মোর নিউক্লি থাকতে পারে, নট নিউক্লিয়াস, ইটস নিউক্লি। তো এই চারটে অংশ দ্বারাই নিউক্লিয়াসটা তৈরি হয়। নিউক্লিয়ার মেমব্রেন যেটা একটা ডাবল লেয়ার্ড হয়ে থাকে, নিউক্লিয়ার ম্যাট্রিক্স যেটাকে নিউক্লিওপ্লাজমও বলা হয়, ক্রোম্যাটিন থাকবে, সরু সরু দড়ির মতন অংশ, আর এক বা একাধিক নিউক্লি থাকতে পারে। তো এই চারটে অংশ দ্বারা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেনটা কেমন হয়? ডাবল মেমব্রেন, যেটা আগেও বলেছি। এবার যেটা হয়, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন পড়ছিলাম তখন আমরা একটা পয়েন্ট পেয়েছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটা নিউক্লিয়াসের সাথে একদম ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে, মানে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। তো সেখানে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পোর্শন পড়ার সময় দেখেছিলাম, একটা পয়েন্ট বলেছিলাম যে এটা আউটার নিউক্লিয়ার মেমব্রেনকে তৈরি করে। এখানে এই আউটার নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটা কন্টিনিউয়াস উইথ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড হ্যাভ এ রাইবোসোম অন ইট। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে তার উপরে রাইবোসোম থাকবে। তো এখান থেকে কি বললো এটা, যে আউটার এই যদি নিউক্লিয়াস হয়ে থাকে, এর বাইরে এরকম এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা। আর এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের সাথে ক্লোজলি তো অবস্থান করে, তার সাথে সাথে এটা নিউক্লিয়াসের আউটার যে দ্বিস্তরী মেমব্রেনের আউটার যে লেয়ারটা, সেটা তৈরিতেও হেল্প করে। এই স্তর, বাইরের যে নিউক্লিয়ারের মেমব্রেনের যে স্তরটা, আবরণীটা, তাতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পোর দেখা যায়। পোরটা কি করে? নিউক্লিয়াসের ভেতর থেকে কোনো অংশ বা পার্টিকেলকে বা মলিকিউলকে ভেতরে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে আসতে হেল্প করে, বা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যেতে হেল্প করে। সাধারণ পোরের যে কাজটা হয়ে থাকে সেটাই, যে পাসেজ অফ দ্য মলিকিউল। ওকে, তো আমরা নিউক্লিয়ার মেমব্রেনটাকে দেখলাম যে এটা ডাবল মেমব্রেন হয়ে থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই মেমব্রেন ফরমেশনে হেল্প করে, আর এই আউটার মেমব্রেন যেটা, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে, মানে কাছাকাছি অবস্থান করে। এর পরের পয়েন্টটা হচ্ছে নিউক্লিয়ার ম্যাট্রিক্স, যেটাকে আমরা কি বলি? নিউক্লিওপ্লাজম। আর এই নিউক্লিওপ্লাজম যেটা, একটা সেলকে যদি আমরা কনসিডার করি যে আমরা সেলের এই লিকুইডিক পার্ট ছিল সাইটোপ্লাজম, তার মধ্যেই পেয়েছিলাম ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলোকে আর নিউক্লিয়াসটাকে। এবার নিউক্লিয়াসটাকে ধরো তুমি একটা পুরোপুরি যদি সেই কোষের সঙ্গে তুলনা করো, তাহলে এটার বাইরেও একটা আবরণ পেলাম, এর ভেতরে একটা লিকুইড অংশ পেলাম, তার ভেতরে নিউক্লি পেলাম এক বা একাধিক। এইবার এর মধ্যে
কি বলেছে যে নিউক্লিয়ার ম্যাট্রিক্স যেটা তার মধ্যে কি থাকছে তাহলে নিউক্লিওলাস আর ক্রোম্যাটিন, মানে বাইরে নিউক্লিয়ার মেমব্রেন, তার ভেতরে থাকে নিউক্লিওপ্লাজম লিকুইডিক পার্টটা, এর মধ্যেই নিউক্লিওলাস আর ক্রোম্যাটিন পার্টটা থাকছে, মানে সেলের সিমিলার কাইন্ড অফ দ্য স্ট্রাকচার, সিমিলার কনসেপ্টের স্ট্রাকচার। নিউক্লিওলাস এটা কেমন নন মেমব্রেন বাউন্ডেড হয়ে থাকে, তাহলে এই চ্যাপ্টারে আমরা দুটো জিনিস পেয়েছি এখনো পর্যন্ত নন মেমব্রেন বাউন্ডেড। আমি যদিও এটা একটা শর্ট নোট বানিয়ে দেবো যে কোনটায় মেমব্রেন থাকলে কতগুলো থাকে আর না থাকলে কোনটায় থাকে না, বাট স্টিল আমরা দুটো পয়েন্ট পেয়েছি। একটা হচ্ছে রাইবোজোমে পেয়েছিলাম যেটা নন মেমব্রেন বাউন্ডেড স্মলেস্ট সেল অর্গানেলি, আর যেটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুটোর ক্ষেত্রেই থাকে। বারবার এই পয়েন্টগুলো রিভিশন আমি এই কারণে করাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্ট এগুলো। আর একটা পেলাম নিউক্লিওলাস। আচ্ছা, নিউক্লিয়াস আর নিউক্লিওলাস কিন্তু আলাদা জিনিস। নিউক্লিয়াস এটা একটা সেল, তার ভেতরে পাবো আমরা নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসটাকে যদি তুলে আনি আমরা এখানে, তার ভেতরে কি বাইরে নিউক্লিয়ার একটা মেমব্রেন থাকবে, তার ভেতরে নিউক্লিওপ্লাজম যে লিকুইডিক পার্টটা, আর এর ভিতরে একটা বা একাধিক নিউক্লি থাকবে, আর কিছু সূক্ষ্ম তন্তুর মতন বা দড়ির মতন অংশ থাকে যেগুলোকে আমরা বলি ক্রোম্যাটিন। ঠিক আছে, তাহলে এখানে নিউক্লিওলাস মানে নিউক্লিয়াসের ভেতরের একটা অংশ, নিউক্লিওলাস এটা কেমন নন মেমব্রেন বাউন্ডেড একটা স্ট্রাকচার। আর এদের কাজটা কি, রাইবোজোমাল আরএনএ সিনথেসাইজ করে এরা, আর প্রোটিন সিনথেসাইজ করে, ভীষণ ইম্পর্টেন্ট কাজ, ডিরেক্ট কোয়েশ্চেন আসে এসবের থেকে। এরপরে হচ্ছে ক্রোম্যাটিন। ইন্টারফেজ নিউক্লিয়াসের ক্ষেত্রে হ্যাজ লুজ নেটওয়ার্ক অফ নিউক্লিওপ্রোটিন ফাইবার কল্ড এজ আ ক্রোম্যাটিন। ওকে, আচ্ছা আমি এখানে একটা টার্ম বারবার ইউজ করছি, ইন্টারফেজিক নিউক্লিয়াস। ইন্টারফেজিক নিউক্লিয়াস, ইন্টারফেজের ব্যাপারটা কি, এটা কোষ বিভাজনের একটা দশা। এই দশাতেই ক্রোম্যাটিন যেটা, মানে আমরা জাস্ট এর পরে পড়বো ক্রোম্যাটিন থেকে ক্রোমোজোম কিভাবে তৈরি হয়। তো প্রথমে যে ফর্মে থাকে কোষ বিভাজনে যাওয়ার আগে স্টেজ অবধি সেটা ক্রোম্যাটিন ফর্মেই থাকে। তো যেহেতু আমরা এখানে ক্রোম্যাটিন নিয়ে আলোচনা করছি তাই জন্য আমরা এটা ইন্টারফেজ বলবো। ক্রোমোজোম কোন স্টেটে পাওয়া যায়, মাইটোটিক ফেজে। তাহলে কোষ বিভাজনে দুটো দশা, একটা ইন্টারফেজ আর একটা মাইটোটিক ফেজ। আমরা ইন ডিটেল এটা কোষ বিভাজনে পাবো। তো ইন্টারফেজে আমরা পাবো ক্রোম্যাটিনকে, আর মাইটোটিক ফেজ যেটা তার মধ্যে গিয়ে পাবো আমরা ক্রোমোজোমকে। তো যেহেতু আমরা ক্রোম্যাটিন নিয়ে আলোচনা করছি তাই জন্য এখানে ইন্টারফেজ মেনশন করা হচ্ছে বারবার, যে ইন্টারফেজ নিউক্লিয়াস। ওকে, হ্যাজ আ লুজ নেটওয়ার্ক অফ দ্য নিউক্লিওপ্রোটিন, মানে নিউক্লিওপ্রোটিন নিউক্লিয়াসের মধ্যে এক রকমের প্রোটিন যেটা নিউক্লিওপ্রোটিন ফাইবার কল্ড এজ আ ক্রোম্যাটিন। কম্পোনেন্ট কি কি থাকে এর মধ্যে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, হিস্টিন প্রোটিন থাকে, আর নন হিস্টিন প্রোটিন থাকে। ঠিক আছে, এগুলো ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, কিন্তু ইটসেলফ নিউক্লিয়াস একটা ইউক্যারিওটিক বৈশিষ্ট্য, প্রোক্যারিওটে তো নিউক্লিয়াস পাওয়া যায় না। বাট এই পয়েন্টগুলো একটু মনে রাখার, যে ক্রোম্যাটিন হিস্টিন, ক্রোম্যাটিনে কি কি থাকছে, ডিএনএ আরএনএ হিস্টিন নন হিস্টিন প্রোটিন এগুলো থাকছে। তাহলে এখনো পর্যন্ত আমরা কি পেলাম, কোষ, কোষের ভেতরের একটা অংশ নিউক্লিয়াস। এবারে আমরা নিউক্লিয়াসটাকে নিয়ে আলোচনা করছি। নিউক্লিয়াসের বাইরে একটা পর্দা থাকবে যেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় লেম্মাও বলা হয়। লেম্মা মানে পর্দা। ওকে, যেটা ডাবল মেমব্রেন হয়ে থাকে। বাইরের দিকের যে লেয়ারটা সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্পেশালি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কানেক্টেড থাকে, মানে কাছাকাছি অবস্থান করে, আর এটাই পর্দা তৈরিতেও এরা হেল্প করে। এটা এর ভেতরের যে লিকুইডিক অংশ যেটা সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার ম্যাট্রিক্স বা নিউক্লিওপ্লাজম। তার মধ্যে এক বা একাধিক নিউক্লি থাকবে, আর থাকবে সূক্ষ্ম তন্তুর মতন অংশ যেটাকে আমরা বলছি ক্রোম্যাটিন ইন্টারফেজের ক্ষেত্রে। এবার এটা ফার্দার মাইটোটিক ফেজে যখন যাবে তখন সেটা থেকে ক্রোমোজোম তৈরি হবে, যে ক্রোমোজোমের নাম আমরা সবাই হয়তো কম বেশি শুনেছি। ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমরা এটা পেলাম। আর ক্রোম্যাটিনটা কি, ডিএনএ আরএনএ হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন দ্বারা তৈরি হচ্ছে। তো এই কটা পয়েন্ট আমরা এখনো পর্যন্ত পেলাম। এক্সাম্পল অফ অ্যানিউক্লিয়েটেড সেল। অ্যানিউক্লিয়েটেড সেল মানে কোন কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস পাওয়াই যায় না, সেটা হচ্ছে সিফ টিউব, গাছের ক্ষেত্রে থাকে। আর ম্যাচিওর আরবিসি, হিউম্যানের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা যেটা, সেটাতে নিউক্লিয়াস পাওয়া যায় না। মানে এটা যদি কোষকে আমরা ড্র করি, আমরা যে গোলটা দিয়ে নিউক্লিয়াসকে ডিনোট করছি এটা আমরা করতে পারবো না, কারণ এদের ক্ষেত্রে নিউক্লিয়াস কোষের মধ্যে থাকেই না। নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে ক্রোমোজোম। ইন্টারফেজে আমরা কি পেয়েছিলাম তাহলে, যেটা আমি বারবার রিপিট করেছি, ক্রোমাটিন, যেটা গিয়ে মাইটোটিক ফেজে যখন যাবে তখন, এখন জাস্ট নামগুলো জেনে রাখো যে ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ, কোষ বিভাজনের দুটো দশা হয়। ইন্টারফেজ দশায় ক্রোম্যাটিন পাবো, আর মাইটোটিক ফেজে যখন ক্রোমোজোম পাবো। এটা আমরা কিভাবে কি পাচ্ছি সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো ক্রোমোজোম যেটা, সেটা ইন্টারফেজিক নিউক্লিয়াস হোয়েন আন্ডারগো মাইটোটিক ফেজ ইন মেটাফেজ, মানে মাইটোটিকের আর একটা দশা হচ্ছে মেটাফেজ, মানে মাইটোটিকের একটা সাবফেজ, মানে উপদশা, সেটা হচ্ছে মেটাফেজ, যেখানে ক্রোম্যাটিন যেটা সেটার কন্ডেনসেশন হয় এবং স্পাইরালাইজেশন হয়। ধরে নাও ক্রোম্যাটিনটা কি বলেছি আমরা, একটা জালের মতন এরকম তন্তু,
ঠিক আছে। এবার সরি, ক্রোম্যাটিনটা এরকম তন্তু, ঠিক আছে। এবার এই তন্তুটা কোন স্টেজে রয়েছে? ইন্টারফেজে রয়েছে। এবার এই ইন্টারফেজ থেকে যখন এটা মাইটোটিক ফেজে যাবে, যেমন কোষ বিভাজনের মাইটোটিক ফেজ দশাটায় যাবে, তখন কি হয়? ধরে নাও একটা দড়ি রয়েছে, দড়িটাকে তুমি পাক খাওয়াচ্ছ, মানে লম্বা দড়ি, এটাকে তুমি পাক খাওয়াচ্ছ, মানে এরকম পাক খাবে। এবার এই পাক খেতে খেতে পাকগুলো আরো ক্লোজলি এরকম অনেক ক্লোজ পাক খাবে। এবার এর মধ্যে থেকে জল বিয়োজনও হবে, হওয়ার পরে তখন এটা না এই ক্রোমোজোমের মতন একটা আকৃতি ধারণ করে। এটা হচ্ছে ক্রোমোজোমের আনুবীক্ষণিক অ্যাকচুয়াল দেখতে। আমরা এভাবে হয়তো ক্রোমোজোমকে ডিনোট করি, বাট দেখতে আনুবীক্ষণিকভাবে এটা এভাবে দেখতে হয়। এবার এটা সিম্পল এভাবেই আসে যে একটা লম্বা দড়ি আছে, এবার এটা পাক খাওয়া শুরু করলো, পাক খেতে খেতে এটা কি ছিল? আমাদের ক্রোম্যাটিন। এটা থেকে কি হবে? ক্রোম্যাটিন এরকম পাক খেয়ে যখন এরকম একটা গঠন তৈরি করবে, তখন সেটাকে আমরা বলবো ক্রোমোজোম। তো এটা আমরা কোন স্টেজে পাচ্ছি? এটা আমরা ক্রোম্যাটিনটাকে পাচ্ছি ইন্টারফেজে, আর ক্রোমোজোম যেটা সেটাকে আমরা পাচ্ছি মাইটোটিক ফেজে। ঠিক আছে, তা আমি আশা করছি এটা বোঝা গেল যে ক্রোম্যাটিন কোন দশাটায় পাচ্ছি আর ক্রোমোজোমটাকে কোন দশাটায় পাচ্ছি। তো এবার যে টপিকটা দেখবো সেটার নাম হচ্ছে ডিএনএ প্যাকেজিং। এই টপিকটা পড়লে না ক্রোম্যাটিন আর ক্রোমোজোমের ফরমেশন বা যেটা বলছিলাম এটা আরো বেশি ক্লিয়ার হবে। তো ডিএনএ প্যাকেজিং, প্যাকেজিং তো খুব একটা সাধারণ কথা, কম বেশি সবাই প্যাকেজিং বললে মানে বুঝি। প্যাকেজিং মানে কি? কিছুই না, তার একটা আবরণ তৈরি করা বা প্যাকেট করা সেটাকে। তো ডিএনএ প্যাকেজিং কেন দরকার বা কি জিনিস, এটা নিয়ে আমরা একটু এবার ডিটেলে দেখি। কোষ একটা আণুবীক্ষণিক জিনিস, মানে একদম সূক্ষ্ম জিনিস। একটা ডিএনএ ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেটা 3 মিটারের লেন্থ হয়ে থাকে। তো এটা 3 মিটার ডিএনএ কে যখন একটা আণুবীক্ষণিক কোনো জায়গার মধ্যে অ্যাকোমোডেট করতে লাগবে, তাহলে সেক্ষেত্রে প্রথম সমস্যাটাই হচ্ছে সাধারণ অবস্থায় তো তাকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না। আমাদের এমন কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে সেই কোষের মধ্যে, আর নট অনলি কোষ, কোষের একটা অংশ হচ্ছে নিউক্লিয়াস, তার মধ্যে আমরা গিয়ে সেটাকে অ্যাকোমোডেট করব। তো সেই জন্য ডিএনএটাকে প্যাক করা হয়, এমন ভাবে অ্যাকোমোডেট করানো হয় যে যেটা অত 3 মিটারের একটা লং ডিএনএ যেটা, সেটা গিয়ে কোষের মধ্যে অ্যাকোমোডেট হয়ে যেতে পারে। এই জন্য দরকার ডিএনএ প্যাকেজিং। তো ডিএনএ প্যাকেজিং এর প্রসেসটা আমরা দেখি কি হয়। ইউক্যারিওটিক সেল যেটা, আমরা দেখেছি কি কি আছে তাতে, ডিএনএ, আরএনএ, হিস্টোন, নন হিস্টোন প্রোটিন, এগুলোকে আমরা পেয়েছি ইউক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভেতর। এবার ডিএনএ যেটা, সেটাতে একটা গ্রুপ থাকে যেটাকে বলে ফসফেট গ্রুপ, PO4-2। ফসফেট গ্রুপে নেগেটিভ চার্জ আছে, তাই জন্য ডিএনএতে যেহেতু ফসফেট গ্রুপ থাকে আর ফসফেট গ্রুপটা নেগেটিভ চার্জ যুক্ত, তাই জন্য কি হয়? ডিএনএ নেগেটিভলি চার্জ হয়ে থাকে। আর হিস্টোন যে প্রোটিনগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেসিক অ্যামাইনো অ্যাসিড থাকে, তাই জন্য হিস্টোন প্রোটিন যেটা, সেটা কেমন? পজিটিভলি চার্জ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে একটা কি পেলাম? ডিএনএ পেলাম নেগেটিভলি চার্জ, হিস্টোন প্রোটিন পেলাম কি? পজিটিভলি চার্জ। ঠিক আছে, এবার আমরা খুব জানি যে নর্মাল নেচার রুল যেটা, সেটা কি বলে যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। এই কনসেপ্টের উপরেই ভর করে ডিএনএর প্যাকেজিংটা হয়ে থাকে। তাহলে আমরা একটু দেখি নোটে আছে কি কি। তো আমরা এখানে কি কি জিনিস পেলাম? তাহলে ডিএনএ পেলাম, আরএনএ পেলাম, হিস্টোন পেলাম, আর নন হিস্টোন প্রোটিন, এগুলো পেলাম। যার মধ্যে ডিএনএ নেগেটিভলি চার্জ আর হিস্টোন প্রোটিন যেটা আছে সেটা হলো পজিটিভলি চার্জ। এবার কোষে, ইউক্যারিওটিক কোষে হিস্টোন প্রোটিন যেটা, সেটা 5 ধরনের পাওয়া যায়। H1, H2A, H2B, H3 আর H4। এই 5 টাইপের হিস্টোন কোষের মধ্যে পাওয়া যায় ইউক্যারিওটিক কোষে। যার মধ্যে আমি ধরো 5টার মধ্যে পেছনের এই 4টেকে নিলাম আর মাল্টিপ্লাইড বাই 2 করে দিলাম, মানে কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টে টাইপ আছে, আর প্রত্যেকটা 2 অণু করে নিয়েছি। মানে টোটাল মানে কতগুলো অণু নিলাম আমি? 8 অণু নিলাম, বা 8টা মলিকিউল নিলাম হিস্টোনের। এই যে স্ট্রাকচারটা যেটা গঠন হয়, মানে 2 অণু করে প্রত্যেকটা H2A, H2B, H3 আর H4, এটা কি তৈরি করে? হিস্টোন অক্টোমার তৈরি করে। অক্টামার আর কি, অক্টা মানে 8, হিস্টোন অক্টামার। তার মানে অক্টামার কেন বলছে বুঝতে পারলাম আমরা আসলে, যে হিস্টোন প্রোটিন নিয়েছি আর প্রত্যেকটা 4টা টাইপের হিস্টোন প্রত্যেকটা 2 অণু করে নিয়েছি, মানে টোটাল 8 অণু হিস্টোন বা 8 মলিকিউল হিস্টোন প্রোটিন নিয়েছি, তাই জন্য এটাকে হিস্টোন অক্টামার বলে।
এবার আসি আমরা ডায়াগ্রামটায়, যে কিভাবে এখান থেকে আমাদের বাকি প্রসেসটা আগে চলছে। এইটা হচ্ছে গোল যে অংশটা, সেটা আমি দেখাচ্ছি কি হিস্টোন অক্টামার। এবার হিস্টোন প্রোটিন কি পেয়েছিলাম, পজিটিভলি চার্জ, আর ডিএনএ পেয়েছিলাম আমরা নেগেটিভলি চার্জ। কি হয়, ডিএনএ এই পজিটিভলি চার্জ হিস্টোন অক্টামার যেটা তৈরি করেছে তার বাইরে, যেহেতু দুজনের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, এভাবে চারিদিক দিয়ে আবৃত হতে থাকে। মানে তুমি যদি একটা বল নাও আর তার চারিদিক দিয়ে একটা দড়িকে এভাবে পাক খাওয়াতে থাকো, যে ধরনের গঠনটা তৈরি হবে এখানে ঠিক সেই গঠনটাই তৈরি হয়। এবার কি হয়, দড়ির দুটো প্রান্ত যেটা সেটা ওপেন থাকে, ওপেন এন্ড আর কি। এখানেও তাই, এটা একটা ওপেন এন্ড, এটা একটা ওপেন এন্ড। এবার আমরা একটা হিস্টোন প্রোটিনকে এখানে বাদ রেখেছিলাম, যেটা হচ্ছে H1 হিস্টোন প্রোটিন। এই H1 হিস্টোন প্রোটিন যেটা রয়েছে সেটা এই অংশটা দুটোকে জুড়ে দেয়। মানে ব্যাপারটা কেমন হচ্ছে, যে আমরা এই গোল অংশটা যেটা পেয়েছি সেটা হচ্ছে হিস্টোন অক্টামার, এই পার্টটা হচ্ছে আমাদের ডিএনএ, আর এই ডিএনএ এর ওপেন এন্ড দুটোকে জুড়ছে H1 হিস্টোন প্রোটিন। ঠিক আছে, তা আমি একটু লিখে দিই যে এই পার্টটা হচ্ছে আমাদের ডিএনএ, আর এই লাল দাগটা যেটা রয়েছে সেটা হচ্ছে H1 হিস্টোন প্রোটিন। ঠিক আছে, এই কমপ্লিট যে স্ট্রাকচারটা আমরা পেলাম সেটাকে আমরা বলে থাকি কি নিউক্লিওজোম। ওকে, এবার তাহলে আমরা দুটো জিনিসের ইউজ এখানে পেলাম, একটা পেলাম ডিএনএটা আর একটা পেলাম হিস্টোনের। এবার বাকি আছে নন হিস্টোন প্রোটিন। আরএনএ অ্যাজ সাচ এই ক্ষেত্রে কোনো ইউজ নেই। এবার আছে আমাদের নন হিস্টোন প্রোটিনটা। এটা ধরো একটা নন হিস্টোন প্রোটিন, যেটা একটা দড়ির মতন একটা প্রোটিন, আর এখানে আমি গোল বলের মতন একটা অংশ পেয়েছি খুব সূক্ষ্ম, যেটাকে আমরা বলছি কি নিউক্লিওজোম। ওকে, এবারে দড়ির ওপরে এরকম একাধিক নিউক্লিওজোম যখন এরকম সজ্জিত হবে, তখন একটা স্ট্রাকচার তৈরি করে যেটাকে আমরা বলছি ক্রোম্যাটিন। জাস্ট এর আগের টপিকে যে আমরা বলছিলাম নিউক্লিয়াসের মধ্যে আমরা ক্রোম্যাটিন পাচ্ছি, তো ক্রোম্যাটিনের উৎপত্তিটা এভাবে হয়। তো আমরা পেলাম কি এখানে ক্রোম্যাটিনটাকে। ওকে, এবার এই ক্রোম্যাটিনটা দেখতে কেমন হয়, এটার একটা ইংলিশ নাম রয়েছে যেটা হচ্ছে বিডস অন স্ট্রিং। ওকে, স্ট্রিং মানে আমরা জানি দড়ি, বিডস মানে আমরা জানি পুঁথি। তো এগুলোকে একটা পুঁথির সঙ্গে তুলনা করলে আর এটাকে যদি একটা দড়ির সাথে তুলনা করি, তাহলে আমরা বলবো কি এটা একটা বিডস অন দ্য স্ট্রিং, মানে বিডস গুলো একটা দড়ির উপরে রয়েছে। তো এইটা স্ট্রাকচার হচ্ছে ক্রোম্যাটিন। ঠিক আছে, তো ক্রোম্যাটিন যেটা, সেটা আমরা কোথায় পাচ্ছি, জাস্ট একটু আগেই বলেছি, সেটাকে আমরা পাচ্ছি কি ইন্টারফেজ দশায় কোষ বিভাজনের। এবার কি হয়, এই ক্রোম্যাটিনটা কি বিডস অন দ্য স্ট্রিং, মানে এরকম একটা স্ট্রাকচার পেয়েছি যেটাকে আমরা বলছি ক্রোম্যাটিন। এবার এই স্ট্রাকচারটা জাস্ট আগের কনসেপ্টে যেটা আমি একটু আগেই বলছি, আলোচনা করছিলাম, যে এইটা এবার এরা পাক খাবে। পাক খাবে যখন, এরা এই ধরনের যে গঠনটা তৈরি করে সেটাকে আমরা তখন কি বলবো, ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা আমরা কোথায় গিয়ে পাবো, মেটাফেজ। মেটাফেজ যেটা, সেটা কি মাইটোটিক ফেজ, যেটা আমি বলেছিলাম মাইটোসিস বা মাইটোটিক ফেজ, তার একটা উপদশা হচ্ছে মেটাফেজ। ওকে, তো সেখানে গিয়ে আমরা এই ক্রোমোজোমের গঠনটাকে পাবো। আর ইন্টারফেজ যেটা, সেটাতে আমরা কি পাবো, ক্রোম্যাটিনটাকে পাবো ইন্টারফেজ দশাতে। তো আই থিঙ্ক ক্রোম্যাটিন থেকে ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে বা ক্রোম্যাটিনটা ইটসেলফ কিভাবে তৈরি হচ্ছে, আই থিঙ্ক বোঝা গেল। যে আমরা এখানে নিউক্লিয়াসের এখানে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আমার মনে হয় আমি সবগুলো ক্লিয়ার করতে পারলাম। তো আমরা এখানে ক্রোম্যাটিন পেয়েছি, এই ক্রোম্যাটিন অব্দি এই চ্যাপ্টারেরই। এরপরে ক্রোম্যাটিনের থেকে ক্রোমোজোম যেটা, সেটা ওই কোষ বিভাজনের যখন নিউক্লিয়াসের বিভাজন শুরু হবে তখন গিয়ে ক্রোমোজোম পাওয়া যায়, না হলে সাধারণ অবস্থায় কোষে ক্রোম্যাটিন স্টেটেই থাকে। তো আমরা এই ক্রোম্যাটিনের গঠনটা এখানে পড়লাম তাহলে। এবার এখানে ওই যে প্রসেসগুলো আমি যেগুলো বলেছি সেগুলোই লেখা রয়েছে। আমি একবার একটু রিড করে দিই, যে কোনো পয়েন্ট মিস আউট না হয়। যে ইউক্যারিওটিক কোষ যেটা, সেটাতে ডিএনএ, আরএনএ, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন থাকে। ডিএনএ নেগেটিভলি চার্জ হয়ে থাকে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফসফেট গ্রুপ, ডিএনএ নেগেটিভলি চার্জ, and whereas the histone protein due to the presence of basic amino acid it is positively charged। এখানে যেগুলো আমি বলেছিলাম, হিস্টোন প্রোটিন 5 টাইপের হয়, H1, H2, H2B, H3 আর H4। এবার এই H2, H2B, H3 আর H4 এগুলো প্রত্যেকটা 2 অণু করে নিলে টোটাল 8 অণু পাচ্ছি হিস্টোনের, যেটাকে আমরা বলছি হিস্টোন অক্টামার, যেটাকে আমি এখানে গোল বল হিসেবে দেখিয়েছি। হিস্টোন অক্টামার, যেহেতু হিস্টোন প্রোটিন পজিটিভলি চার্জ হয়, হিস্টোন অক্টামারটাও পজিটিভলি চার্জ। আর ডিএনএ নেগেটিভলি চার্জ হওয়ার জন্য খুব সহজে এর চারিদিক দিয়ে ডিএনএটাকে র্যাপ করবে। ডিএনএ র্যাপ করলে
ডিএনএর যে দুটো মুক্ত প্রান্ত বা ওপেন এন্ড যেটা পাচ্ছি সেটাকে H1 হিস্টোন প্রোটিন দুটোকে জুড়ে রাখতে হেল্প করে, না হলে পাকটা খুলে যাবে। তো H1 হিস্টোন প্রোটিনের কাজটা হচ্ছে সিলিং বা যুক্ত রাখার কাজটা। এই স্ট্রাকচারটার কমপ্লিট স্ট্রাকচারটাকে আমরা বলছি নিউক্লিওসোম। এবার এখানে আমরা কি কি ইউজ করলাম তাহলে? ডিএনএ ইউজ করলাম আর হিস্টোন প্রোটিনটাকে ইউজ করলাম। ডিএনএ নেগেটিভ, হিস্টোন প্রোটিন পজিটিভ। এবার আরো একটা প্রোটিন এখানে পাওয়া যায় যেটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন যেটা, সেটার ওপরে যখন এই নিউক্লিওসোম যে স্ট্রাকচারটা যেটা পেয়েছি এগুলো যখন এরকম পুঁথির মতন সজ্জিত হবে, একটা দড়ির ওপর পুঁথি সজ্জিত হওয়ার ন্যায়, তখন সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো কি? ক্রোম্যাটিন বলবো। ক্রোম্যাটিন যেটা সেটা ইন্টারফেজে পেয়ে থাকি আমরা। আর এখানে নন হিস্টোন প্রোটিন যেটা সেটা হচ্ছে স্ক্যাফোল্ড প্রোটিন বা স্ক্যাফোল্ড বাইন্ডিং প্রোটিন। আর এক্ষেত্রে ক্রোম্যাটিন যেটা আমি পেলাম সেটা দেখতে এরকম হবে, একটা দড়ি তার উপর এরকম পুঁথির মতন যুক্ত হয়ে রয়েছে, যেটার নামটা হচ্ছে বিডস অন স্ট্রিং, মানে দড়ির ওপর পুঁথি। ওকে, তো এবার এখানে আমরা ক্রোম্যাটিন পর্যন্ত পেলাম। ক্রোম্যাটিন যখন কি হবে? যখন কোষ বিভাজনের মাইটোসিসে ঢুকবে, এটা আমরা কি ইন্টারফেজে পেয়েছিলাম, মাইটোসিস, মাইটোটিক ফেজে ঢুকবে, তখন এখানে কি হয়? এদের মধ্যে স্পাইরালাইজেশন, মানে এরকম কুণ্ডলী হবে, মানে দড়ি একটা সোজা স্ট্রেট দড়ি পেয়েছিলাম সেটার এবার কুণ্ডলী হচ্ছে, আর সেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, মানে ঘনীভবন হচ্ছে। যেই স্ট্রাকচারটা আমরা পাবো সেটা হচ্ছে ক্রোমোজোম। ওকে, এবার এই যে নিউক্লিওসোমটা পেয়েছি তার মধ্যে কতগুলো বেস পেয়ার থাকে? সেটা হচ্ছে 200 থেকে 300। ডাইরেক্ট কোয়েশ্চেন, নিউক্লিওসোমের মধ্যে 200 থেকে 300টা বেস পেয়ার থাকে। বাকি জিনিস এখানে যেগুলো আছে সেগুলো বলা হয়ে গেছে। ক্রোম্যাটিন হোয়েন এন্টার ইন দা মেটাফেজ, স্পাইরালাইজেশন। মেটাফেজ একটা মাইটোটিক ফেজেরই একটা, বা এম ফেজ যেটা রয়েছে সেটারই একটা উপদশা। তো স্পাইরালাইজেশন and decondensation occur and it form chromosome. Chromosome appear during karyokinesis or metaphasic stage. Chromosome can be best studied at this stage. এটা আমরা কেন বেস্ট স্টাডি করা যায় তখন ওটা আমরা কোষ বিভাজনে গিয়ে দেখতে পাবো। তো আই থিঙ্ক এই জায়গাটা মোটামুটি সবার ক্লিয়ার হলো। এবার তাহলে আমরা কি নিউক্লিয়াস পেলাম, নিউক্লিয়াসের থেকে আমরা তার মধ্যে ক্রোম্যাটিনটা ডিটেল কিভাবে তৈরি হচ্ছে সেই অংশটা পেলাম, আর তার থেকে ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা পেলাম। এবার আমরা ক্রোমোজোমের ব্যাপারে কিছু কনফিউশন থাকে সেই পয়েন্টগুলোকে নিয়ে একটু আলোচনা করব। যে ক্রোমোজোম যে কিছু কি নোট, এই জিনিসটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, তো আমি এই খুব কম সময়ের মধ্যে এই জিনিসটাকে বলে দেবো। তো আই থিঙ্ক ফার্দার আর কারোর কখনো কনফিউশন থাকবে না। তো আমরা ক্রোমোজোম যেটা, সেটাকে আমরা ডিনোট করে থাকি এইভাবে নর্মালি। এমনি আণুবীক্ষণিকভাবে ক্রোমোজোম দেখতে এরকম টাইপের হয়, কিন্তু আমরা নিজের সুবিধার্থে এভাবে ক্রোমোজোমকে ডিনোট করি। এবার এই যে পাপড়ির মতন অংশ যেটা, সেগুলোকে বলে ক্রোম্যাটিড। গোলাকার অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। ওকে, পাপড়ির মতন যে অংশটা সেটা কিন্তু এখানে গুণে দেখতে মনে হতে পারে 4টে, কিন্তু এটা কিন্তু 4টে নয়। কেমন ভাবে থাকে এটা? এইটা একটা ক্রোম্যাটিড আর এটা একটা ক্রোম্যাটিড, মানে এই যে ক্রোমোজোমটা রয়েছে তাতে আমরা কি দুটো ক্রোম্যাটিডকে পেলাম, একটা সেন্ট্রোমিয়ারকে পেলাম। এরপরেও আর একটা অংশ থাকে, সেটা হচ্ছে এই সেন্ট্রোমিয়ারের উপরে এরকম দুই সাইডে বেমতন্তু যুক্ত হওয়ার সময় জন্যে একটা অংশ থাকে যেটাকে বলে কাইনেটোকোর। ঠিক আছে, এখানে সেই জিনিসগুলি দেখানো হয়েছে যে এটা একটা ক্রোম্যাটিড, ক্রোমোজোম। সেই ক্রোমোজোমে এটা একটা ক্রোম্যাটিড আর এটা একটা ক্রোম্যাটিড, এটা তার সেন্ট্রোমিয়ার, আর এখানে দুটো বেমতন্তু বা স্প্লিন্ডেল ফাইবার অ্যাটাচমেন্টের সাইট রয়েছে যেটাকে আমরা বলছি কি কাইনেটোকোর। ওকে, এটা হচ্ছে ক্রোমোজোমের গঠন। তাহলে তিনটে অংশ পেলাম, ক্রোম্যাটিড পেলাম, সেন্ট্রোমিয়ার পেলাম আর কাইনেটোকোর পেলাম। এবার কনফিউশনের পয়েন্টগুলোতে আসি যে কোনটা কোনটা কনফিউশন তৈরি করে। আমরা একটা টার্ম শুনবো যে সিস্টার ক্রোম্যাটিড, নন সিস্টার ক্রোম্যাটিডটা কি কি। ঠিক আছে, ধরে নিচ্ছি একটা কোষের এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, দুটো পৃথক ক্রোমোজোম। ঠিক আছে, এবার এই ক্রোমোজোমের ক্ষেত্রে এটা আমরা একটা ক্রোম্যাটিড পেয়েছি, এটা আমরা একটা ক্রোম্যাটিড পেয়েছি। যখন আমরা এই দুটো ক্রোম্যাটিডের মধ্যে তুলনা করব তখন এটাকে বলবো আমরা সিস্টার ক্রোম্যাটিড, মানে একই ক্রোমোজোমের দুটো ক্রোম্যাটিডের মধ্যে তুলনা করলে আমরা তাকে বলবো সিস্টার ক্রোম্যাটিড। ওকে, কিন্তু যেহেতু দুটো পৃথক ক্রোমোজোম, ধরে নিচ্ছি আমি এই ক্রোম্যাটিডটার সাথে এই ক্রোম্যাটিডটার তুলনা করছি, তাহলে এটা নন সিস্টার ক্রোম্যাটিড বলবো, কারণ কি এরা দুটো পৃথক ক্রোমোজোমের ক্রোম্যাটিড, তাই জন্য।
এখানে সেটাই লেখা রয়েছে যে সিস্টার ক্রোম্যাটিড মানে ক্রোম্যাটিড অফ সেম ক্রোমোজোম, আর নন সিস্টার মানে হচ্ছে ক্রোম্যাটিড মানে ক্রোম্যাটিড অফ ডিফারেন্ট ক্রোমোজোম। ঠিক আছে, এটাকে আমরা একটু ঘুরিয়ে অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে সিস্টার ক্রোম্যাটিড, এক তো এটা বললাম যে একই ক্রোমোজোমের উপরে ক্রোম্যাটিড যখন হবে, এটা যদি মানে এটাই যে এই ক্রোম্যাটিড আর এই ক্রোম্যাটিডটা একই ক্রোমোজোমের উপরে, তাই এরা সিস্টার ক্রোম্যাটিড। আর এই ক্রোম্যাটিডটা আর এই ক্রোম্যাটিডটা দুটো পৃথক ক্রোমোজোমের উপরে, তাই জন্য নন সিস্টার ক্রোম্যাটিড। এটা একভাবে বলতে পারি। আর একভাবে কি বলতে পারি, যে দুটো ক্রোম্যাটিডকে ধরো কম্পেয়ার করছি, এবার সেই ক্রোম্যাটিড গুলো যদি একই সেন্ট্রোমিয়ারের উপরে অবস্থান করে, মানে এই একটা ক্রোম্যাটিড আর এই একটা ক্রোম্যাটিড, এরা এই সেন্ট্রোমিয়ারটার উপরে অবস্থান করে আছে, মানে একটা সেম সেন্ট্রোমিয়ার, তাই জন্য এরা সিস্টার ক্রোম্যাটিড। আর যখন দুটো পৃথক সেন্ট্রোমিয়ারের হবে, যদি যেমন এই ক্রোম্যাটিডটা এই সেন্ট্রোমিয়ারের উপরে আছে আর এই ক্রোম্যাটিডটা এই সেন্ট্রোমিয়ারের উপরে রয়েছে, দুটো পৃথক সেন্ট্রোমিয়ারে আছে, তাই জন্য এটাকে আমরা বলবো তখন নন সিস্টার ক্রোম্যাটিড। তো আমরা এটাকে দুটো ভাবেই ভাবতে পারি। এবার আরেকটা টার্ম আসে যেটা আমরা বারবার ইউজে পাবো, এই এই জিনিসগুলো একটু কনফিউজ করে স্টুডেন্টদের, আর এটা বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। মানে আমরা সেলে পাবো, সেল ডিভিশন বা কোষ বিভাজনে পাবো, আমরা জেনেটিক্সে যখন যাব তখন গিয়েও পাবো। তো আমি ওই জন্য এই জায়গার কনফিউশনটা দূর করে দিচ্ছি, যে ক্রোমোজোম ক্রোম্যাটিড নিয়ে যখন এখন আলোচনাই হচ্ছে একবারেই বলে দিই এগুলো। আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে পোলয়েডি। পোলয়েডি জিনিসটা কি? ধরে নিচ্ছি এটা একটা কোষ আর এটা একটা কোষ, একটা ক্যারেক্টার, উচ্চতা, যেটা হাইট। এবার এই হাইট ক্যারেক্টারটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই কোষে একটা ক্রোমোজোম আছে, আর এই কোষে হাইট বা উচ্চতাটাকে নিয়ন্ত্রণ করার জন্য দুটো ক্রোমোজোম আছে। ঠিক আছে, তো যেহেতু এখানে একটা ক্রোমোজোম আছে, তাই জন্য পোলয়েডিকে এন ধরবো, একই ক্যারেক্টার নির্ধারণ করতে হবে। ঠিক আছে, হাইটকে নির্ধারণ করার জন্য এই কোষে একটা ক্রোমোজোম আছে, তাই জন্য এর পোলয়েডি এন। হাইট ক্যারেক্টারটা নির্ধারণ করতে এই কোষে দুটো ক্রোমোজোম আছে, তাই জন্য এর পোলয়েডি 2n। ঠিক আছে, এবার এই পোলয়েডিকে এন আর এন এর মাল্টিপল হিসাবেই দেখানো হয়, মানে এন এখানে এন ইন্টু ওয়ান, তাই এন, এন দুটো আছে তাই 2n আর কি, তো এন দিয়েই ডিনোট করা হয় এটা। এবার যদি তিনটে থাকতো তাহলে আমরা এখানে 3n বলতাম, চার যদি থাকতো তাহলে 4n বলতাম, মানে এভাবেই হয়ে থাকে যে হাইট একটা ক্যারেক্টার নিয়েছি, সেই ক্যারেক্টারটা একটা কোষের ক্ষেত্রে যদি একটা ক্রোমোজোম সেই ক্যারেক্টারটাকে নির্ধারণ করে তখন তার পোলারিটি হচ্ছে এন, দুটো ক্রোমোজোম যদি সেই ক্যারেক্টারটাকে নির্ধারণ করে একটা কোষের ক্ষেত্রে তখন তার 2n। এরকম ভাবে 3, 4, 5, 6 আনলিমিটেড যত দূর অব্দি যাওয়া যায়। এবার আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে হোমোলোগাস আর নন হোমোলোগাস ক্রোমোজোমটা কি? তো হোমোলোগাস ক্রোমোজোম মানে ধরে নি একটা ক্যারেক্টার হাইট নিয়েছি আর একটা ক্যারেক্টার নিয়েছি কি স্কিন কালার। ওকে, তাহলে এবার মা বাবার থেকে প্রজনী তৈরি হচ্ছে, মানে মা বাবার জেনেটিক কিছু চরিত্র যেটা সেটা বাচ্চার ক্ষেত্রে আসবে। আচ্ছা, এখানে এই সাইনটা মানে মেলকে রিপ্রেজেন্ট করে, এই সাইনটা হচ্ছে ফিমেলকে রিপ্রেজেন্ট করে শর্ট ফর্মে। ঠিক আছে, মানে এটা বাবা এটা মা। ওকে, তো ধরে নিচ্ছি হাইট একটা ক্যারেক্টার নিয়েছি, বাচ্চা যখন হবে বাচ্চার ক্ষেত্রে ক্যারেক্টারের জেনেটিক ক্যারেক্টারের কিছু অংশ বাবার থেকে আসে, কিছু অংশ মায়ের থেকে আসে। তো ধরে নিচ্ছি হাইটের জন্য এই যে ক্রোমোজোমটা রয়েছে এটা বাবার থেকে এসছে, আর এই যে ক্রোমোজোমটা রয়েছে সেটা মায়ের থেকে এসছে। ঠিক আছে, ক্যারেক্টার কি হাইট, মানে একই ক্যারেক্টারের জন্য। তো কি হয়, ক্রস ওভার, কোষ বিভাজনের সময় একটা স্টেপ হয় ক্রস ওভার। ক্রস ওভার মানে কিছুই না, ধরি এই ক্রোমোজোমের এই পার্টটা খুলে এর এখানে যাবে, এর একটা অংশ খুলে এখানে আসবে, মানে কি ক্রোমোজোমের ক্রোম্যাটিডের খণ্ড বিনিময়। ঠিক আছে, মানে সিম্পল ভাষায় ধরে নাও এটা খুলে এখানে গেল আর এর এই পার্টটা খুলে এখানে চলে আসলো, তো কি ক্রোম্যাটিডের খণ্ড বিনিময়। এবার এই খণ্ড বিনিময়ের ভিত্তিতে আমরা ক্রোমোজোমকে দুভাগে ভাগ করতে পারি, যে কে খণ্ড বিনিময় করতে পারছে কে পারছে না। যে পারবে সে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, যে পারবে না সে হচ্ছে নন হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, এবার এই খণ্ড বিনিময়টা কোথায় হচ্ছে? হোমোলোগাস ক্রোমোজোম খণ্ড বিনিময়টা করতে পারে, নন হোমোলোগাস ক্রোমোজোম এই খণ্ড বিনিময়টা করতে পারে না। মানে কি খণ্ড বিনিময়ের ইংলিশ টার্ম হচ্ছে ক্রসিং ওভার বা ক্রস ওভার। ঠিক আছে, এবার এটা কখন হয়? হাইট একটা সিমিলার ক্যারেক্টার নিয়েছি, তার জন্য দুটো ক্রোমোজোম, একটা বাবার থেকে এসছে আর একটা মায়ের থেকে এসছে। ঠিক আছে, এবার যেহেতু ক্যারেক্টারটা সিমিলার, তাই জন্যে বাবা মার থেকে আসলে এরা নিজেদের মধ্যে খণ্ড বিনিময়টা করতে পারবে। মানে কি সেম ক্যারেক্টার হওয়ার জন্য এরা হোমোলোগাস, যেহেতু এরা কি ক্রস ওভার বা খণ্ড বিনিময় করতে পারছে। বাট ধরো সেই বাচ্চার ক্ষেত্রেই সেই বাবা মার থেকে স্কিন কালারের জন্য এই দুটো ক্রোমোজোম এসেছে,
যেটা বাবার থেকে এসেছে, এটা মায়ের থেকে এসেছে। এবার এরা নিজেদের মধ্যে যেহেতু সিমিলার ক্যারেক্টার, স্কিন কালার, দুটোই স্কিন কালার, এটাও স্কিন কালারের জন্য, এটাও স্কিন কালারের জন্য, এরা নিজেদের মধ্যে ক্রস ওভার করতে পারবে। কিন্তু যদি এমন হয় এই ক্রোমোজোমটা মায়ের থেকে এসছে ফর হাইট, এই ক্রোমোজোমটা স্কিন কালারের বাবার থেকে এসছে, এরা দুজনের মধ্যে যেহেতু ডিফারেন্ট ক্যারেক্টার, কারণ একটা হাইটের একটা স্কিন কালারের, এরা নিজেদের মধ্যে ক্রস ওভার করতে পারবে না, ওই জন্য লেখা ক্রস ওভার নট পসিবল। এই ধরনের ক্রোমোজোমকে বলা হয় নন হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গেল হোমোলোগাস আর নন হোমোলোগাসটা কি। যে সেম টাইপ অফ দ্য ক্যারেক্টার শো করবে যখন একটা বাবার থেকে এসছে ক্রোমোজোম, একটা মার থেকে এসছে ক্রোমোজোম, তারা নিজেদের মধ্যে ক্রোম্যাটিড বা খণ্ড বিনিময়গুলো করতে পারে, এর কিছু অংশ এখানে যাবে, এর কিছু অংশ এখানে যাবে। কি হবে তাহলে? একটা মিক্সড ক্যারেক্টার তৈরি হবে, যে আমাদের মানে অপত্য বা সন্তানদের মধ্যে বাবারও কিছু ক্যারেক্টার থাকে, মারও কিছু ক্যারেক্টার থাকে, আর সেটাই জেনেটিক ক্যারেক্টার, যেটাকে মিক্সিং এর মাধ্যমেই তৈরি হয়। ঠিক আছে, এই যে যখন এই মিক্সিংটা হবে, বাবার থেকে কিছু অংশ এখানে যাবে, এখান থেকে কিছু অংশ এখানে যাবে, এই দুটো মিলে একটা হাইব্রিড টাইপের একটা ক্রোমোজোম তৈরি করবে, যেটা অপত্যের মধ্যে পাওয়া যাবে। এটা যারা করতে পারছে তারা হোমোলোগাস, যারা করতে পারছে না তারা নন হোমোলোগাস। করতে কখন পারবে? যখন সেম ক্যারেক্টার নির্ধারণকারী ক্রোমোজোম হবে তখন। করতে কখন পারবে না? যখন ডিফারেন্ট ক্যারেক্টার নির্ধারণকারী ক্রোমোজোম হবে তখন করতে পারবে না। তো হোমোলোগাস নন হোমোলোগাসটা আই থিঙ্ক বোঝা গেল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রেপ্লিকেশন বা ডিএনএ দ্বিতকরণ। ঠিক আছে, দ্বিতকরণ বলতে কি বোঝায়? এটা একটা কোষ যার মধ্যে একটা ক্রোমোজোম, আমি এখানে কি বলেছিলাম, পোলয়েডি, কোনো একটা ক্যারেক্টার নির্ধারণ করছি, ধরে নিচ্ছে এটা হাইটকেই নির্ধারণ করছে। হাইট নির্ধারণকারী এই কোষে একটা ক্রোমোজোম আছে, তাই জন্য এর পোলয়েডি হচ্ছে এন। ওকে, এটা কি করবে? রেপ্লিকেশন করবে। রেপ্লিকেশন মানে কিছুই না, এখানে যা আছে 2 হয়ে যাবে, সেটা 2 দিয়ে। এবার কোন কোন জিনিসটা 2 হয় মাল্টিপল, কোনটা হয় না সেটা দেখছি। রেপ্লিকেশন মানে ডিএনএ দ্বিতীয়করণ। ওকে, এখানে হাইট নির্ধারণকারী ধরো এই কোষটাই রেপ্লিকেট করছে। ঠিক আছে, তাহলে কি হবে? এই কোষটা যদি রেপ্লিকেট করে, এখানে ছিল আর পোলারিটি এন এন, আর এখানে ক্রোম্যাটিড একটা আছে, তাই জন্য এটাকে সি লিখেছি, 1C আর কি। এবার এটা যখন রেপ্লিকেট হবে মানে ডাবল হয়ে যাবে, তখন কি হচ্ছে? এটা একটা ক্রোম্যাটিড আগে যেটা ছিল সেটা, আর এটা একটা নতুন ক্রোম্যাটিড তৈরি হলো, আর মাঝখানে যেমন ছিল তেমন। এবার যদি গুণে দেখো, এটা একটা কোষ, এটা একটা কোষ। হাইট এই ক্যারেক্টারের জন্য নিয়েছিলাম আমরা, তো হাইট ক্যারেক্টারের জন্য এই কোষে আগেও একটাই ক্রোমোজোম ছিল, এখনো দেখো একটাই ক্রোমোজোম আছে, দুটো তো হয়নি। এখানে দেখো দুটো ছিল, এখানে কিন্তু একটাই আছে। তো রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এখানে কি নোটিস করছি? পোলারিটি লেভেলে কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ যেটা হচ্ছে সেটা কি? ক্রোম্যাটিডের সংখ্যাটা বাড়ছে, তাই না? তো তার মানে এখানে এন যেটা ছিল সেটা এনই আছে, আর এখানে ক্রোম্যাটিড নাম্বার আগে যেটা সি ছিল, মানে এটা যদি একটা সি হয়, এখন সেটার সঙ্গে জুড়ে গিয়ে এটা আর একটা সি তৈরি করেছে, তাই জন্য এটাকে 2C। ঠিক আছে, তাহলে এখানে রেপ্লিকেশন যদি আমরা বলি যে কোনো একটা কোষ যেটা একটা নির্দিষ্ট জেনেটিক বৈশিষ্ট্যকে নির্ধারণ করছে, সেরকম একটা কোষ যদি রেপ্লিকেশন করে বা দ্বিতীয়করণ করে, সেক্ষেত্রে তার পোলারিটি লেভেলে কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ যেটা হয় তার ক্রোম্যাটিড নাম্বার, বা এটাকে অন্যভাবেও বলা যায় যে ডিএনএ কন্টেন্ট, সেটাতে চেঞ্জ হয়, পোলারিটি লেভেলে চেঞ্জ হয় না। মানে গুণে দেখলেই আমরা দেখতে পাবো যে এই কোষটা হাইটকে নির্ধারণ করার জন্য আগেও একটা ক্রোমোজোম ছিল, এখনো একটাই ক্রোমোজোম আছে। যদি পোলারিটি চেঞ্জ হতে হতো, এই রকমের আরো একটা জিনিস এখানে থাকতো, তো তাহলে গিয়ে আমি 2N বলতে পারতাম, কিন্তু তেমন হয়নি। হ্যাঁ, দেখে মনে হতে পারে পাপড়ির সংখ্যা বেড়েছে এখানে যেমন আছে, সেই হিসাবে ক্রোম্যাটিডের নাম্বারটা চেঞ্জ, দেখে বলতে পারি আমরা, কনফিউজ হতে পারি আর কি, যে ক্রোমোজোম বেড়েছে, এমনটা নয়। এখানে দেখো খালি গোলটা দেখো, ওভারঅল স্ট্রাকচার যেটা ছিল সেটা আর কি, গোলটা এখানে ওটাই আছে, একটা ছিল এখানে একটাই আছে। এখানে কি ক্রোম্যাটিডের নাম্বারটা বেড়েছে, খালি ডাবল হয়ে গেছে। যেখানে আগে একটা ক্রোম্যাটিড ছিল, এখন সেটা দুটো ক্রোম্যাটিড তৈরি করে নিয়েছে, তাই জন্য এটা 2C হয়েছে। কিন্তু পোলারিটি একটাই ছিল, ক্রোমোজোম, এটাও একটাই ক্রোমোজোম, তাই এন এন, এটাকে বলে দ্বিতীয়করণ। তাহলে আমরা এখানে কি কি জিনিস পেলাম? এখানে আমরা দুটো তিনটে টপিক নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে ক্রোমোজোমের গঠন কেমন হয়, সিস্টার আর নন সিস্টার ক্রোম্যাটিডটা কি, পোলারিটি কি জিনিস, রেপ্লিকেশন হলে কি চেঞ্জেস হয়, আর একটা হচ্ছে হোমোলোগাস আর নন হোমোলোগাস ক্রোমোজোম। আই থিঙ্ক আমি এটা খুব ক্লিয়ারলি সবাইকে বোঝাতে পেরেছি, আর এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ কনফিউজিং, অনেকের এই কনফিউশনটা থাকে। তো বিভিন্ন চ্যাপ্টারে আমাদের এই জিনিসটা ইউজও হবে। ক্রোম্যাটিন ক্রোমোজোম নিয়ে অনেক ডিটেল আলোচনা করেছি, এর থেকে বেশি প্রয়োজন হয় না। আই থিঙ্ক তোমরা সবাই এই বিষয়টাকে বুঝতে পেরেছো।
এবার যে টপিকটা আছে মানে বোঝার পোর্শনটা আমরা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এবার যেটা আছে একটু ফ্যাকচুয়াল জায়গা, ডিরেক্ট কোয়েশ্চেন আসবে, মুখস্থ করতে হবে, এরকম পোর্শনটা বাকি আছে। সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠনকে যদি আমার কিছু কি পয়েন্টের মাধ্যমে মনে রাখতে হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো যে ক্রোমোজোমের ক্ষেত্রে 4 ধরনের গঠন পাওয়া যায়: প্রাইমারি কনস্ট্রাকশন, সেকেন্ডারি কনস্ট্রাকশন, স্যাটেলাইট আর টেলোমিয়ার। এই 4টে পয়েন্ট আমরা পাবো যে ক্রোমোজোমে 4টে অংশ থাকে উল্লেখযোগ্য আর কি। যার মধ্যে প্রাইমারি কনস্ট্রাকশন যেটা, সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার আমরা সবাই পড়লাম একটু আগে। সেন্ট্রোমিয়ার যখন আমরা পেয়েছি তখন আমরা বেমতন্তুযুক্ত হওয়ার জায়গা পাবো যেটাকে বলে কাইনেটোকোর। তাহলে এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আসে আমি ওটা বলে দিই যে প্রাইমারি কনস্ট্রাকশনের আরেকটা নাম কি, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। কোন কনস্ট্রাকশন, প্রাইমারি, সেকেন্ডারি নাকি স্যাটেলাইট না টেলোমিয়ার, কোন অংশে কাইনেটোকোর যুক্ত থাকে, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের ঘুরিয়ে কোয়েশ্চেন থাকবে এখান থেকে। মানে মোটামুটি আমরা যদি স্টেটমেন্ট গুলো মনে রাখি আমরা সহজেই করে নিতে পারবো। তো প্রাইমারি কনস্ট্রাকশন যেটা, সেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলছি। সেন্ট্রোমিয়ার যেহেতু সেখানে কাইনেটোকোর যুক্ত রয়েছে, কিংবা আমি যেটা বুঝিয়েছি সেই গঠন মনে রাখলেও করতে পারবে অনেক কোয়েশ্চেন এখানে। সেকেন্ডারি কনস্ট্রাকশন যেটা, সেটাকে কি বলি, নর। নরের মানেটা কি, ফুল ফর্ম নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। মানে এখানে কি হয় এটা একটু নোট ডাউন করে রেখো। নিউক্লিওলাস এখানে ফরমেশন হয়। কোষের নিউক্লিয়াসের মধ্যে যে গোলাকার অংশ নিউক্লিওলাস, সেটা এখানে তৈরি হয়, তাই এটাকে বলে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। নরের ফুল ফর্ম মনে রাখতে হবে। এই রিজিয়নে কাইনেটোকোর থাকে না, মনে রাখার দরকার নেই, কারণ কাইনেটোকোরটা কোথায় পেয়েছি, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারকে আরেকটা নাম কি, প্রাইমারি কনস্ট্রাকশন। ঠিক আছে, গেল। আরেকটা পার্ট হচ্ছে স্যাটেলাইট, আর একটা হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ারের মধ্যে কি রিপিটেটিভ নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে। তো এটাও একটা কোয়েশ্চেন হতে পারে যে ক্রোমোজোমের কোন অংশে রিপিটেটিভ নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, সেটা হচ্ছে টেলোমিয়ার। তো এই 4টে অংশ আমরা পেলাম। এবার হিউম্যান বডির ক্যারিওটাইপিং, মানে আমাদের বডিতে কতগুলো ক্রোমোজোম আছে সেটাকে যখন আমরা খাতায় লিখে প্রকাশ করব, সেই পদ্ধতিটাকে বলা হয় ক্যারিওটাইপিং। ঠিক আছে, আমরা সবাই জানি হিউম্যান বডিতে 46টা ক্রোমোজোম থাকে। এবার সবগুলো ক্রোমোজোম দু ধরনের হয়, একটা আছে হচ্ছে অটোজোম, আর একটা আছে হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তো অটোজোম যেটা, সেটা আমাদের দেহের বিভিন্ন অংশকে নির্ধারণ করে। সেক্স ক্রোমোজোম যেটা, সেটা আমাদের ওই প্রোজেনিসকে নিয়ন্ত্রণ করে। তো 46-এর মধ্যে অটোজোম থাকে 44খানা, সেক্স ক্রোমোজোম থাকে 2টো। এবার আমরা সবাই এটা জানি এইভাবে ফর্মেশন হয় এটার বা রিপ্রেজেন্টেশন হয় যে 44 প্লাস XX বা 44 প্লাস অফ XY, তার মানে 44টা অটোজোম আর 2টো সেক্স ক্রোমোজোম। 44টা অটোজোম, 2টো সেক্স ক্রোমোজোম। এবার এটা কার ক্ষেত্রে হয়ে থাকে, এটা ফিমেলের ক্ষেত্রে হয়ে থাকে, হিউম্যানের। আর এটা মেলের ক্ষেত্রে হয়ে থাকে রিপ্রেজেন্টেশনটা। মেল কেমন হয়ে থাকে, হেটেরো নেচারের হয়ে থাকে, মানে দুটো ডিফারেন্ট টাইপ অফ সেক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স একটা ওয়াই। কিন্তু ফিমেলের ক্ষেত্রে দেখো দুটোই এক্স আছে, মানে হোমোগ্যামেটিক হয়ে থাকে এরা। তাহলে আমাদের এই পয়েন্টটা আমরা দেখলাম। নেক্সট কি আছে দেখি, যে আউট অফ টোটাল 46 ক্রোমোজোম 44 আর অটোজোম অ্যান্ড 2 আর সেক্স ক্রোমোজোম। এবার মেল যেটা সেটা হেটেরোগ্যামেটিক, ফিমেল যেটা সেটা হোমোগ্যামেটিক। হিউম্যান বডিতে 46 ক্রোমোজোম থাকে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, একদম ডিরেক্ট কোয়েশ্চেন এখান থেকে অনেক পরীক্ষায় এসেছে। যার মধ্যে 44টা অটোজোম আর 2টো সেক্স ক্রোমোজোম, এটাই ইম্পর্টেন্ট মনে রাখার। ঠিক আছে, আর এখানে যেটা বলছিলাম এই পয়েন্টগুলো, এগুলো ইম্পর্টেন্ট মনে রাখার। হিউম্যান বডিতে লার্জেস্ট ক্রোমোজোম যেটা, তাহলে ক্রোমোজোম কতগুলো আছে আমাদের দেহে, 46খানা। লার্জেস্ট ক্রোমোজোম ক্রোমোজোম নাম্বার 1, স্মলেস্ট ক্রোমোজোম ক্রোমোজোম নাম্বার 21। নাম্বারিং যদি করি 46 এক থেকে, 1 নাম্বারটা সব থেকে বড়, 21 নাম্বারটা আকারে সব থেকে ছোট। এবার সেন্ট্রোমিয়ারের পজিশন অনুসারে, তো আমরা কি কেমন দেখলাম ক্রোমোজোমকে দেখতে, এরকম টাইপের, মাঝে সেন্ট্রোমিয়ার রয়েছে এরকম। এবার এই সেন্ট্রোমিয়ারের পজিশন হিসাবে ক্রোমোজোম বিভিন্ন রকমের হয়ে থাকে। ঠিক আছে, আর এটা কখন দেখা যায়, এটা কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় দেখা যায়, যখন তারা পোলার মুভমেন্ট করে। সেই হিসাবে কোয়েশ্চেন যদি আসে ডিরেক্ট জিজ্ঞেস করবে কোনটা কোন আকৃতির, মেটাসেন্ট্রিক, ভি আকৃতির। ভি মানে কি, একেবারে এরকম টাইপের দেখতে হবে। এবার এটা কখন হয় দেখো, ক্রোমোজোমকে যদি, এটা একটা আমরা ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে যদি আমরা মাঝখান থেকে স্প্লিট করে দিই তাহলে দেখতে কেমন হচ্ছে,
এটা এরকম পাচ্ছি, রাফলি যদি আঁকি একটা এরকম পাচ্ছি আর একটা এরকম অংশ পাচ্ছি, তাই না? তো এটা দেখো অনেকটা ভি এর মতন দেখতে, যদি একদম মাঝামাঝিতে থাকে, তাই জন্য বলছে মেটাসেন্ট্রিক ভি আকৃতির। সাব মেটাসেন্ট্রিক এল আকৃতি। এল কেমন হবে? যে একটা সাইড একটু বড় হবে, একটা সাইড একটু ছোট হবে, এখানে সেন্ট্রোমিয়ার থাকবে। তো এই ধরনের কেমন দেখতে হচ্ছে অ্যাপিয়ারেন্স তার বেসিসে। আর এটা কখন হবে? ক্রোমোজোমের যখন পোলার মুভমেন্ট হবে অ্যানাফেজ স্টেজে। কোষ বিভাজন ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আমি খুব শর্টে পড়িয়ে দেবো, এমন কোনো কোয়েশ্চেন নেই যে ওখান থেকে বাদবে না, খুব কনসেপচুয়াল জায়গা। তো এখন এই নাম শুনে কারোর ভয় পাওয়ার কোনো দরকার নেই, ভীষণ ইজি জায়গা, আমি ভীষণ ইজিলি পড়াবো তোমাদের, একদম মাথায় সেট হয়ে যাবে সবকিছু। বোঝার জায়গা তো কনসেপচুয়াল, খুব শুনতেও ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে। তো যাই হোক, এখন আমরা এটা জেনে রাখি, যেহেতু এটা পরের জিনিস, ক্রোমোজোম পড়ছি বলে আমি এই পয়েন্টগুলোকে উল্লেখ করে রেখেছি নোটে, যে মেটাসেন্ট্রিক ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিক এল আকৃতির, এগুলো মুখস্থ করে নিও। অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতির, টেলোসেন্ট্রিক আই। আচ্ছা, এটা আইটা না ছোট হাতের আই হবে, ঠিক আছে, বড় হাতের না। তো টেলোসেন্ট্রিকটা আই আকৃতির। এবার দু ধরনের ক্রোমোজোম জীবদেহে পাওয়া যায় যারা খুব পপুলার, আর যারা স্টেটের বিভিন্ন পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে স্টেট জয়েন্টে জানি না এই পলিটিন আর ল্যাম্প্রাস ক্রোমোজোমের থেকে কোশ্চেন ওরা তোলে। তো পলিটিন ক্রোমোজোম যেটা, সেটা হচ্ছে দুটো, মানে এটা কি দুটো স্পেসিফিক ক্রোমোজোম, দুটো জীবে পাওয়া গেছিল, তাদের নিয়ে স্টাডি হয়েছিল। তো সেটাতে দুটো তিনটে পয়েন্ট আমি লিখে রেখেছি ইম্পর্টেন্ট। পলিটিন ক্রোমোজোম সায়েন্টিস্ট ইজি বালবেয়ানি এটা ডিসকভার করেছিল। কোথায় পাওয়া গেছিল? স্যালিভারি গ্ল্যান্ড মানে লালা গ্রন্থি অফ কাইরোনমাস ইনসেক্ট। কাইরোনমাস একটা গোত্রের একটা পতঙ্গের লালা গ্রন্থি থেকে পাওয়া গেছিল। প্রেজেন্ট ইন পার্মানেন্ট মাইটোটিক ফেজ। পার্মানেন্ট মাইটোটিক ফেজে এটাকে, ওই স্টেজে ওটাকে পাওয়া যায় ওই লালা গ্রন্থিতে পতঙ্গের। এইটুখানি বললেই হবে এখান থেকে। ল্যাম্প্রাস ক্রোমোজোম কে ডিসকভার করেছিল? ফ্লেমিং, একজন সায়েন্টিস্ট, তিনি করেছিলেন। ফাউন্ড ইন উসাইট। উসাইট মানে মহিলাদের ক্ষেত্রে জনন কোষ যেটা, সেটাকে বলে উসাইট। অফ ট্রিটিউরাস অ্যান্ড ফ্রগ। ফ্রগ অ্যান্ড ট্রিটিউরাস দুটো জীবের উসাইটের মধ্যে এদের পাওয়া যায়। প্রেজেন্ট ইন ডিপ্লোটিন সাবফেজ। এটা মিওসিস ওয়ানের একটা সাবফেজ। তো এখানে কোথায়? এটাকে মাইটোটিক ফেজে পাওয়া যাচ্ছে, এটাকে ডিপ্লোটিন সাবফেজে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ক্রোম্যাটিন আর ক্রোমোজোম। ক্রোম্যাটিন অ্যান্ড ক্রোমোজোম তো আমি খুব ডিটেলে পড়িয়েছি, আমি কয়েকটা পয়েন্টে পার্থক্য বা কি নোট হিসাবে লিখে রেখেছি এখানে, তোমরা একবার এটাকে পড়ো, মনে রেখো। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখেছি, বাট আমি যেভাবে বুঝিয়েছি আই ডোন্ট থিঙ্ক কেউ যদি ওটাকে ঠিকঠাক করে বুঝে থাকে তার কনফিউশন তো আসবে না ক্রোম্যাটিন আর ক্রোমোজোম নিয়ে। তাও একবার কি লেখা আছে আমি বলে দিই। ক্রোম্যাটিন মানে আনকন্ডেন্স পার্ট, ঠিক আছে, ইন্টারফেজে পাওয়া যাচ্ছে। আর এটাতে রেপ্লিকেশন হয়, এই ক্রোম্যাটিন স্টেট যখন থাকবে তখন কোষের রেপ্লিকেশন হয় বা দ্বিতীয়করণ হয়। ক্রোমোজোমের ক্ষেত্রে কি এটা কন্ডেন্স পার্ট, কারণ কি স্পাইরালাইজেশন ক্রোম্যাটিন যেটা ছিল সেটার যখন এরকম কুণ্ডলী ভবন হয়েছে, পাক খেয়েছে, জল ঘনীভবন হয়েছে, তখনই সেটা থেকে আমরা ক্রোমোজোম পেয়েছিলাম। তো এখানে ওটাই লেখা, কন্ডেন্স পার্ট। ফাউন্ড ইন মাইটোটিক ফেজ, এটাও বলেছিলাম যে এটাকে ইন্টারফেজে পাওয়া যায়, এটাকে মাইটোটিক ফেজে পাওয়া যায়। স্পেশালি মেটাফেজ উল্লেখ করতে পারি, অন্য কোনো স্টেজে ক্রোমোজোম থাকে বাট দেখা যায় না, এই স্টেজটায় মাইটোটিক ফেজের মেটাফেজ সাবফেজের মধ্যে গিয়ে ক্রোমোজোমটাকে খুব স্পষ্টভাবে দেখা যায়। আর নো রেপ্লিকেশন অকার ইন ক্রোমোজোম স্টেট। ক্রোম্যাটিন স্টেটে রেপ্লিকেশন হয় ডিএনএর, আর এটাতে হয় না। কেন হয় না? কোষ বিভাজনে যখন যাবো তখন দেখিয়ে দেবো যে ইন্টারফেজের এস দশা থেকে রেপ্লিকেশনটা হয়, তারপরে স্টেজগুলো থেকেই ক্রোমোজোমের ফর্মেশন শুরু হয়, তার আগে ক্রোম্যাটিন স্টেটেই থাকে। তো এই দুটো চ্যাপ্টার আমি একই সাথে পড়াবো, অনেক কনফিউশন তখন দুটো চ্যাপ্টারই কমপ্লিট হয়ে গেলে ক্লিয়ার হয়ে যাবে, খুব ইন্টারেস্টিংও লাগবে তখন। এরপর একটা টার্ম পাবো ইউক্রোম্যাটিন আর হেটেরোক্রোম্যাটিন। ওকে, ইউক্রোম্যাটিন যেটা একদম ডিরেক্ট মুখস্থ জায়গা, এটা টেক দ্য লাইট স্টেন, টেক দ্য ডার্ক স্টেন, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ইউক্রোম্যাটিন ট্রান্সক্রিপশন যখন, মানে অ্যাক্টিভ, ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, মানে এটাতে ট্রান্সক্রিপশন হবে। ট্রান্সক্রিপশন কি বলেছিলাম সেন্ট্রাল ডগমাতে? ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতি যেটা, সেটাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন। মানে ইউক্রোম্যাটিন স্টেজে যখন থাকবে তখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, বাট হেটেরোক্রোম্যাটিন স্টেজে যখন থাকবে সেখানে এই প্রসেসটা হবে না। রেপ্লিকেট ইন আর্লি এস ফেজ। এস ফেজ যেখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, এটা ইন্টারফেজেরই একটা দশা। সেই দশাতে এবার দেখো, একটা ফেজ যখন শুরু হচ্ছে, একটা দশা, সেটা তো শুরু হওয়া মাত্রই শেষ হয়ে যায় না, শুরু হবে, চলবে, তারপরে গিয়ে শেষ হবে। তো ইনিশিয়াল বা আর্লি স্টেজ যেটা, সেটাতে রেপ্লিকেশন হয় ইউক্রোম্যাটিনের, আর লেট মানে শেষের দিকের গিয়ে হয় এস ফেজে রেপ্লিকেশনটা হয় হেটেরোক্রোম্যাটিনের, ঠিক আছে। এই টপিকগুলো একটু মুখস্থ করার আর কি, এতে তেমন বিশেষ বোঝার কিছু নেই, বোঝার পোর্শন আমরা আগে বলে দিয়েছি। এরপর একটা জিনিস আসে মেজোক্যারিয়েট, ঠিক আছে।
আমরা কোষকে গ্রসলি যখন ভাগ করেছিলাম ডেভেলপমেন্টের বেসিসে, বা একদম ফার্স্ট লেকচারটায় বলেছিলাম যে উন্নত জীব অনুন্নত জীব নিয়ে যে প্রসঙ্গটা, তাদের ভিত্তিতে প্রোক্যারিওট আর ইউক্যারিওট দুটো ভাগে ভাগ করেছিলাম, সেই দুটো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। এবার একটা টার্ম আসে যেটা হচ্ছে মেজোক্যারিওট। মেজো, মেজো মানে কি? এর মধ্যে কিছু প্রোক্যারিওটিক চরিত্রও থাকবে, কিছু ইউক্যারিওটিক চরিত্রও থাকবে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা যে চরিত্রগুলো পেয়েছিলাম, যেদের নিউক্লিয়াস থাকে না, কোনো কোষ সংজ্ঞাণু পাওয়া যায় না রাইবোসোম ছাড়া, কোষগুলো অনুন্নত জীবে দেখা যায়। বাট ইউক্যারিওটিকে এর সঙ্গে কমপ্লিটলি ডিফারেন্ট, উন্নত জীবে দেখা যায় নিউক্লিয়াস থাকে, কোষ সংজ্ঞাণু থাকে, কোষ অনেক বেশি ডেভেলপ, উন্নত জীবে পাওয়া যায়। এবার এই দুটোর থেকে কিছু কিছু ক্যারেক্টার তুলে যদি একটা জীব তৈরি হয়, যাদের মধ্যে কিছু প্রোক্যারিওটিক ক্যারেক্টারও থাকবে, কিছু ইউক্যারিওটিক ক্যারেক্টারও থাকবে, তাদেরকে আমরা কি বলবো? মেজোক্যারিওট বলবো। এক্সাম্পলটা মনে রাখার, ঠিক আছে? ডিনোফ্লাজেলেট, এটা একটা প্রোটিস্টা। এটার মধ্যে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক দুটো ক্যারেক্টারই আমরা পাই। প্রোক্যারিওটিক ক্যারেক্টার কি? প্রোক্যারিওটিক ক্যারেক্টার হলো অ্যাবসেন্স অফ হিস্টোন প্রোটিন। আমরা প্রোক্যারিওটের নিউক্লিয়াসে গঠনটা তেমনভাবে প্রপারলি পাইনি, কারণ আমরা নিউক্লিয়েড পেয়েছিলাম ওখানে। ওখানে হিস্টোন প্রোটিন প্রোক্যারিওটে অনুপস্থিত থাকে, ঠিক আছে? ডিএনএ আরএনএ থাকতে পারে, বাট হিস্টোন প্রোটিনটা অনুপস্থিত থাকে ইউক্যারিওটিকে যেটা থাকে, ঠিক আছে? তো মেজোক্যারিওটিকের ক্ষেত্রে প্রোক্যারিওটিক ক্যারেক্টারটা হচ্ছে হিস্টোন প্রোটিন, এদের ক্ষেত্রে দেখা যায় না। ইউক্যারিওটিক ক্যারেক্টার কি? নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস থাকে। দেখো, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটাকে সারাউন্ড করে নিউক্লিয়ার এনভেলপও আছে। তার মানে আমরা এখানে কি ডিএনএ আরএনএ হিস্টোন নন হিস্টোন ইউক্যারিওটিকের ক্ষেত্রে ক্যারেক্টারগুলো পাওয়া উচিত। ডিএনএ আরএনএ পেয়ে যাচ্ছে, এদিকে হিস্টোন প্রোটিন পাচ্ছি না আমরা। তাই জন্য বলা হয় মেজোক্যারিওট মানে এটা একটা মিক্স ক্যারেক্টার অফ প্রোক্যারিওট এন্ড ইউক্যারিওট দুটোর মাঝে। এক্সাম্পল ইম্পর্টেন্ট, ডিনোফ্লাজেলেট। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে মাইক্রোবডিজ। মাইক্রোবডিজ তিন টাইপের হয়ে থাকে, একটা স্ফেরোজোম, আর একটা প্যারাক্সিজোম, আর একটা গ্লাইঅক্সিজোম, ঠিক আছে? স্ফেরোজোম কাজগুলো ইম্পর্টেন্ট এখানে। সিনথেসাইজ এন্ড স্টোর ফ্যাট, কোথায় পাওয়া যায়? এন্ডোস্পার্ম অফ অয়েল সিড। ওকে। প্যারাক্সিজোম দুটো টাইপের এনজাইমেতে দেখা যায়, পারঅক্সিডেজ এন্ড ক্যাটালেজ। আর প্যারাক্সিজোম যেটা, সেটা কি পারফর্ম করে ফটো রেসপিরেশন। এটা আমরা সালোক সংশ্লেষে গিয়ে পাবো, তখনই আলোচনা করবো, একটা বড় প্রসেস। গ্লাইঅক্সিজোম পারফর্ম করে কি? গ্লাইঅক্সিলেট সাইকেল, গ্লুকোনিওজেনেসিস আর বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এখানে আমার একটা জিনিস একটু বলার আছে। আমরা জানি কোষে গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে? গ্লুকোজ যখন কোনো শর্করা কোনো জায়গা থেকে তৈরি হবে, মানে গ্লুকোজ ইটসেলফে শর্করা। এবার ধরো অন্য অনেক রকমের শর্করা হয়, ল্যাকটোজ হতে পারে, সেটা সুক্রোজ হতে পারে। এই ধরনের কোনো সোর্স থেকে বিক্রিয়া করে যদি গ্লুকোজ তৈরি হয়, তখন সেটাকে বলে গ্লুকোজেনেসিস, ঠিক আছে? লিখেই দিই আমি বরং, মানে ফ্রম সুগার সোর্স বা কার্বোহাইড্রেট সোর্স, এটা বেটার হবে লেখাটা। কার্বোহাইড্রেট কোনো একটা সোর্স, মানে সেটা রাইবোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, সুক্রোজ হতে পারে, ল্যাকটোজ হতে পারে, গ্যালাক্টোজ হতে পারে, কিছু এরকম কোনো কার্বোহাইড্রেটের থেকে, গ্লুকোজও একটা কার্বোহাইড্রেট, যখন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট মানে কোনো একটা কার্বোহাইড্রেটের ফর্ম থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, তখন আমরা সেটাকে কি বলবো? জেনেসিস। যখন আরেকটা টার্ম পাবো যেটা এখানে আছে, গ্লুকোনিওজেনেসিস। এটা কখন হবে? যখন অ্যামিনো অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি হবে। অ্যামিনো অ্যাসিড মানে একটা প্রোটিন ক্যাটেগরির জিনিস, মানে এটা শর্করা নয়, মানে কার্বোহাইড্রেট নয়। এটার থেকে যখন আমার গ্লুকোজ তৈরি হবে, এটা মনে রেখো, তোমরা একটু নোট ডাউনও করে রাখতে পারো চাইলে, তখন সেটাকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে? এবার আমি একটা পয়েন্ট আগে ডিসকাস করেছিলাম যে প্রাণীদের ক্ষেত্রে অতিরিক্ত শর্করা যেটা, সেটা গ্লাইকোজেন ফর্মে বডিতে স্টোর হয়, আর উদ্ভিদের ক্ষেত্রে স্টার্চ ফর্মে স্টোর হয়, ঠিক আছে? তো যখন গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট হবে বডিতে জমা হওয়ার জন্য, তখন সেটাকে বলে গ্লাইকোজেনেসিস,
ঠিক আছে। এবার ধরো কেউ ফাস্টিং করছে, উপোস রেখেছে, বা কেউ খেতে পাচ্ছে না, একদিন দুদিন হয়ে গেছে, তখন কি হবে, তার বডিতে খাবারের ইনটেক নেই, জমা রেখেছে কেন, ভবিষ্যতের কথা ভেবে। তো তখন ওই গ্লাইকোজেনটা বডি থেকে ভেঙে কোষে গ্লুকোজের মাত্রাকে বজায় রাখে, মানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে। তার মানে কি, এখানে কি তৈরি হয়েছে, এখানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়েছে। এটা নর্মাল কন্ডিশনে, যখন সে খাবার পাচ্ছে। কিন্তু যখন সে খাবার পাচ্ছে না, তখন কি করবে, এই গ্লাইকোজেনটা তো স্টোর হয়ে রয়েছে, এই গ্লাইকোজেনটা ভেঙে তখন আবার গ্লুকোজ তৈরি করবে, যাতে বডিতে শর্করার মাত্রাটা বজায় থাকে। তার মানে ভাঙা, ভাঙা মানে কি হয়, লাইসিস। লাইসিস মানে ভাঙা, ঠিক আছে। তো তখন এখানে যখন রিভার্স প্রসেসটা হবে, মানে রিভার্স প্রসেস বলতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে, তখন সেটাকে বলবো আমরা, মানে কি হচ্ছে, গ্লাইকোজেন ভাঙছে, ভেঙে গ্লুকোজ তৈরি করছে, গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এখানে আমরা কতগুলো টার্ম পেলাম, অনেকগুলো। গ্লুকোজ, যখন কোনো কার্বোহাইড্রেট বা শর্করা উৎস থেকেই গ্লুকোজ তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো গ্লুকোজেনেসিস। যখন কোনো নন শর্করা উৎস থেকে, যেমন সেটা অ্যামাইনো অ্যাসিড যদি হয়ে থাকে, সেটা থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, তখন আমরা সেটাকে বলবো গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোজ বডিতে স্টোর হয় গ্লাইকোজেন ফর্মে। তো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির যে পদ্ধতিটা, সেটাকে আমরা বলবো গ্লাইকোজেনেসিস। এবার কেউ ফাস্টিং করেছে বা উপোস করেছে বা খেতে পাচ্ছে না, এমন কোনো কন্ডিশনে বডিতে গ্লুকোজের মাত্রা বজায় রাখার জন্য সঞ্চিত গ্লাইকোজেন ভাঙবে। ভাঙার পদ্ধতিটাকে বলা হয় লাইসিস। যে কোনো কিছুতে ভেঙে দেওয়া মানে লাইসিস আর কি, বায়োলজিক্যাল টার্ম। তো সেটাকে আমার গ্লাইকোজেন যেহেতু ভাঙছে, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে। তো এই জিনিসগুলো তোমরা একটু নোট ডাউন করে রেখো, এটা স্ক্রিনশট নিয়ে, এটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা প্রসেস বুঝিয়ে দিলাম। এবার তাহলে এখানে স্পেরোজোমে কি পেয়েছিলাম, এটা সিনথেসাইজ করছে ফ্যাট অ্যান্ড অয়েল, এই টাইপের জিনিসগুলো। এন্ডোস্পার্ম অফ অয়েল সিডে এটাকে পাওয়া যাচ্ছে। পারঅক্সিজোম যেটা, সেটাতে দুটো এনজাইম থাকে, পারঅক্সিডেজ আর ক্যাটালেস, খুব পপুলার দুটো এনজাইম। আর পারঅক্সিজোম যেটা, সেটা ফটো রেসপিরেশনে হেল্প করে। আর একটা মাইক্রোবডিজের এক্সাম্পল হচ্ছে গ্লাইঅক্সিজোম, যেটা গ্লাইঅক্সিলেট সাইকেল পারফর্ম করে, যার মধ্যে কি থাকে, গ্লুকোনিওজেনেসিস আর বিটা অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড। জাস্ট এখানে যেমন ভাবে আছে পয়েন্টগুলো মনে রাখো, এখান থেকে আসলে ডিরেক্টলি কোশ্চেন আসবে, এমন না কোনো কনসেপ্ট ইউজ করে কোশ্চেন সলভ করতে হবে এই পার্টটায়। এরপরে আমি যেটা বলছিলাম তোমাদের, যে কোন অঙ্গাণুগুলো কোষ পর্দা যুক্ত, কোনটা কোষ পর্দা যুক্ত নয়, আর থাকলেও সেটা সিঙ্গেল মেমব্রেন নাকি ডাবল মেমব্রেন, সেটার আমি একটা শর্ট নোট বানিয়ে দেবো। এখানের পোর্শনটা হচ্ছে এটা, সেই শর্ট নোটটাই এখানে বানানো। উইদাউট এনি মেমব্রেন মানে যে অঙ্গাণুতে কোনো কোষ পর্দা নেই, কার কার ক্ষেত্রে নেই, এটা একদম মুখস্থ করতে হবে। খালি আমি এক জায়গায় লিখে দিয়েছি যাতে মুখস্থ করাটা সুবিধাজনক হয়। উইদাউট এনি মেমব্রেন, কার কোষ পর্দা থাকে না কোন অঙ্গাণুতে, রাইবোজোমে থাকে না, নিউক্লিওলাসে থাকে না। কেউ আবার ভুল করে নিউক্লিয়াস বলে দিও না, নিউক্লিয়াস কিন্তু ডাবল মেমব্রেনের। এটা একটা কোষ, কোষের মধ্যে এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে বাইরে এনে যদি ড্র করি, এটা একটা নিউক্লিয়াস, যার বাইরে থাকবে দুটো মেমব্রেন, আর এর মধ্যে ভেতরের এক বা একাধিক নিউক্লি থাকে বা নিউক্লিওলাস থাকে। সেই নিউক্লিওলাস যে অংশটা, সেটার কোনো মেমব্রেন থাকে না। ঠিক আছে, তাহলে কার কার ক্ষেত্রে পাচ্ছি না, রাইবোজোমে পাচ্ছি না, নিউক্লিওলাসে পাচ্ছি না, ক্রোমোজোমে পাচ্ছি না, ক্রোম্যাটিনে পাচ্ছি না, সেন্ট্রিওলে পাচ্ছি না। প্রত্যেকটা জিনিস, পুরো চ্যাপ্টার আমার এখন শেষের মুখে, তো সেই হিসাবে আমরা প্রত্যেকটা জিনিসকে অলরেডি দেখে নিয়েছি, তাই জন্য এটাকে আমি লাস্টে রেখেছি। সিঙ্গেল মেমব্রেন বাউন্ডেড কারা, এন্ডোমেমব্রেন সিস্টেমের যে চারটে কোষাঙ্গাণু ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, ভ্যাকিউল, লাইসোজোম, এদের ক্ষেত্রে একক পর্দাযুক্ত মানে একটা লেয়ার থাকে। সিলিয়া, ফ্লোজেলা, মাইক্রোবডিজ, এগুলোতে একটা লেয়ার থাকে। ঠিক আছে, গেল। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা উইদাউট এনি মেমব্রেন, একটা সিঙ্গেল মেমব্রেন। আর ডাবল মেমব্রেনে কারা কারা আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর নিউক্লিয়াস, এই তিনটে রয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখো, এটা অনেক কাজে আসবে, কোশ্চেন ডিরেক্ট। এরপরে ফাংশন অফ সাইটোস্কেলিটন হেল্প ইন ফর্মেশন। একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট সাইটোস্কেলিটন স্ট্রাকচার, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এন্ড মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুল তো আমরা পেয়েছিলাম আগেই, আর এটা নিয়ে বলেও ছিলাম, স্প্রেন্ডেল ফাইবার, সেন্ট্রিওল, বেসাল বডি, সিলিয়া, ফ্লাজেলা, এগুলো তৈরি করে ওরা, এটা তো হয়ে গেছে। এবার সাইটোস্কেলিটন স্ট্রাকচার যেটা, সেটা একটা মাইক্রোটিউবুলার হয়, একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, একটা মাইক্রোফিলামেন্ট, এগুলো তিনটে মোস্ট পপুলার হয়ে থাকে।
সাইটোস্কেলিটন স্ট্রাকচারের মধ্যে। আর এই জিনিসগুলো মিলেই তারপরে ওই সিলিয়া, ফ্লাজেলা, বেজেল বডি, বাকি যা যা আছে তৈরি হয়, সেন্ট্রোজোম, সেন্ট্রিওলগুলো, তাদের ইউনিট এগুলোই আর কি। যেমন সিলিয়া, ফ্লাজেলা এগুলোতে আমরা পেয়েছিলাম কি মাইক্রোটিউবিলটা তার ইউনিট, সেন্ট্রাল কোডটা তৈরি করছে। তো এখানে সেই সাইটোস্কেলিটন স্ট্রাকচার, যার উদাহরণ হচ্ছে মাইক্রোফিলামেন্ট বা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বা মাইক্রোটিউবিল, তাদের কাজ কি সেটা দেখব। মাইক্রোফিলামেন্ট যেটা সিউডোপোডিয়া ফরমেশন করে আর মাসেল কন্ট্রাকশন মানুষের ক্ষেত্রে হেল্প করে, মাসেলের সংকোচন প্রসারণে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যেটা, সেটা এইচ-জোন অফ দ্য সার্কোমিয়ার, এটার ফরমেশনে হেল্প করে। এটাও হিউম্যান মাসেলের সংকোচন প্রসারণেরই একটা অংশ। তো যাই হোক, আমরা সেই চ্যাপ্টার যখন পড়বো তখন দেখবো এটা ডিটেল, বড় প্রসেস। আর মাইক্রোটিউবিলটা তো বলেই দিয়েছি, স্প্লেন্ডেল ফাইবার, সেন্ট্রিওল, বেসাল বডি, সিলিয়া অ্যান্ড ফ্লোজেলা, এগুলো। তো আমরা লাস্টের এই পোর্শনটা যেটা পড়লাম এখান থেকে, এটা একটু মুখস্থের পোর্শন, এই স্ট্রাকচার অফ দ্য ক্রোমোজোমের থেকে, যা এর আগে যতটা বোঝানো ছিল আমি বলে দিয়েছি। তো এরপরের যা পোর্শন আছে সেটা হচ্ছে মুখস্থর। আমি কি নোটগুলো বলে দিলাম যে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, তো সেই হিসাবে তোমরা এই জায়গাটা পড়ো। তো চ্যাপ্টারটা আমাদের এখানে কমপ্লিট হলো। আমরা এর পরবর্তী নেক্সট যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে কোষ বিভাজন। ওটা কমপ্লিট করার পরে আমরা বায়োমলিকুলের কিছু পোর্শন পড়বো। তাহলে আমরা বলতে পারি আমাদের একটা সেট অফ দ্য চ্যাপ্টার কমপ্লিট হলো, যে এই পোর্শনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। তো আমরা যদি এই কালেকটিভলি এই পোর্শনটা করে নিতে পারি, তো আমাদের একটা ভালো নাম্বার, চাঙ্ক অফ দ্য নাম্বার, আপকামিং রেলওয়ে হোক বা স্টেটের কোনো পরীক্ষা হোক, সেইগুলোতে খুব আমরা অনেকটা দক্ষ হয়ে যাব সেই জায়গাটা। তো আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, তোমরা এটা কমপ্লিটলি চ্যাপ্টারটাকে রেডি করে নিও, নোট টেলিগ্রামে পাঠিয়ে দেওয়া হবে। অল্প করেই পড়ো, বাট রেগুলারলি পড়াশুনো করো, আর নোট ফলো করে, বাইরে আপাতত কিছু পড়তে হবে না।